Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। মোটামুটি আমরা কনস্টিটিউশন সংবিধানের দুটো চ্যাপ্টার আমরা পড়েছি। একটা আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ঐতিহাসিক পটভূমি, আর একটা হচ্ছে আমাদের গণপরিষদ, যেটাকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো আজকে আমরা এতদিন তাহলে আমরা কনস্টিটিউশনের যে ব্যাকগ্রাউন্ড গুলো পড়লাম, যে কি কি আইনের মাধ্যমে বা কি কি প্রসেসের মাধ্যমে আমাদের সংবিধান গঠিত হয়েছে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু, যে সংবিধানে যেসব বিষয়বস্তুগুলো নেওয়া হয়েছে সেই সংবিধানের বিষয়বস্তু গুলো কোথা থেকে, অর্থাৎ তার উৎস কোথায়, অর্থাৎ সে কোথা থেকে নেওয়া হয়েছে সেই উৎসগুলো সম্পর্কে জানবো। এবং জানবো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে বলা হয় প্রস্তাবনা বা প্রিয়াম্বেল। এই দুটো টপিক আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে উৎস আর একটা হচ্ছে প্রস্তাবনা। এই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে। উৎস বলতে কি, যে ভারতের যে বিভিন্ন এই যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রী নির্বাচন পদ্ধতি, বা রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতি বা পদচ্যুত পদ্ধতি, বা আমাদের এই যে লোকসভা রয়েছে, লোকসভা রাজ্যসভা রয়েছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, অথবা আমরা আমাদের যে ব্যবস্থা সেটা সংসদীয় ব্যবস্থা আমরা পড়বো আজকেই, যে এটা আমেরিকার থেকে কতটা আলাদা, বা আমেরিকা আমাদের এখানে প্রধান হেড বলা হয় প্রধানমন্ত্রীকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে টোটাল পাওয়ার থাকে, কিন্তু আমেরিকার হাতে আমেরিকাতে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকে। তার মানে দুটো জায়গার মধ্যে বেসিক নিশ্চয়ই পার্থক্য রয়েছে। এই কারণে আমরা দেখব যে এই কারণে আমরা দেখব যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অন্য দেশের কনস্টিটিউশন থেকে কিভাবে অ্যাডপ্টেড হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো অবশ্যই সংবিধান পড়তে গেলে তার কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথম বৈশিষ্ট্য দেখো, ভারতীয় সংবিধান হলো পৃথিবীর সবচেয়ে জটিল এবং বৃহৎ লিখিত সংবিধান। খুব গুরুত্বপূর্ণ, আমাদের সংবিধানকে বৃহৎ এবং লিখিত সংবিধান বলা হয়। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের দুটো কথা বলতে চাই, তাহলে আমাদের একটু জানতে হবে যে সংবিধান জেনারেলি হয় দু রকম। একটা হয় রিটেন কনস্টিটিউশন, একটা হয় আনরিটেন কনস্টিটিউশন। মানে একটা হয় লিখিত সংবিধান, একটা হয় অলিখিত সংবিধান। লিখিত সংবিধান বলতে কি, যেখানে যেই সংবিধানের ক্ষেত্রে কি হবে, যে সমস্ত কিছু লেখা থাকবে, মানে রিটেন ফর্মে থাকবে। এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কিরকম হবে বা সমস্ত কিছু পদ্ধতি লেখা থাকবে, সেটাকে আমরা রিটেন কনস্টিটিউশন বলবো। আবার কিছু কিছু দেশের কনস্টিটিউশন হয় যেখানে কোনো রিটেন থাকে না। সেখানে কি হয়, সেই দেশের যেসব কালচার রয়েছে সেই কালচারের উপর বেস করে সংবিধান হয়, অর্থাৎ সেখানে কোনো লিখিত সংবিধান থাকে না, একটা অলিখিত সংবিধান থাকে। তাহলে লিখিত সংবিধানের মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে অবশ্যই ইন্ডিয়াকে বলতে পারবো। কেউ অলিখিত সংবিধান কোন দেশে দেখা যায়, কেউ বলতে পারবে? ব্রিটেন। ভেরি গুড, গ্রেট ব্রিটেনে দেখা যায়। গ্রেট ব্রিটেনের সংবিধান কিন্তু অলিখিত সংবিধান হয়, এটা মনে রাখবে। ওকে। এবং ভারতের সংবিধানকে দেখো, ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বলা হয়। সর্বোচ্চ আইন কেন বলা হয়? কারণ সর্বোচ্চ আইন বলার তাৎপর্য এটাই যে যে কোনো কিছু, মানে আমাদের প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক বা যে কোনো ব্যক্তি হোক, তাকে আমরা যে শাস্তি প্রদান করে থাকি, সেই শাস্তি প্রদান করার ক্ষেত্রে
সবাইকে কিন্তু সর্বোচ্চ যদি রাষ্ট্রপতিও হয় তাকেও যে শাস্তি প্রদান হবে সেটা কিন্তু সংবিধান অনুসারে হবে, এবং প্রত্যেককে ভারতের সংবিধানকে মান্য করতে হয়। এই কারণে ভারতের সংবিধানকে ভারতের প্রজাতন্ত্র বা রিপাবলিকের সর্বোচ্চ আইন বলা হয়। এবং আমরা অলরেডি পড়েছি 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধানটাকে গ্রহণ করা হয়েছিল। আমি বলেছিলাম অ্যাডপ্টেড, দুটো ডেট আমি বলেছিলাম, একটা হচ্ছে গ্রহণ করা হয় যেটাকে আমরা বলেছিলাম অ্যাডপ্টেড, আর একদিন কার্যকরী করা হয় যেটাকে বলা হয় কেম ইনটু ফোর্স। দুটোর মধ্যে পার্থক্য যেন মনে থাকে, একটা অ্যাডপ্টেড আর একটা হচ্ছে কেম ইনটু ফোর্স। এই দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যাডপ্টেড করা হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল এটা কত তারিখে গ্রহণ করা হয়েছিল? আমাদের 1949 সালে 26শে নভেম্বর গ্রহণ করা হয়। সেই দিনটাকে আমরা কি দিবস বলে থাকি? সংবিধান দিবস। সেই দিনটাকে আমরা সংবিধান সংবিধান দিবস। দিবস বলি, সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে বলে থাকি। আর যেদিন কার্যকরী করা হয় অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি, এই দিনটাকে আমরা কি বলি? প্রজাতন্ত্র রিপাবলিক ডে। রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস। তাহলে দুটো ডেট কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি, কিন্তু পরীক্ষায় ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষাতেও কিন্তু বারবার এই কোশ্চেনটা কিন্তু রিপিট করে থাকে যে কবে সংবিধান গ্রহণ করা হয়, কবে কার্যকরী করা হয়। যে কোনো একটা কোশ্চেন কিন্তু প্রায়ই রিপিট করে থাকে। তাহলে যতই আমরা জানি তবুও কিন্তু আমাদের একটু দুটোর মধ্যে যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে। 26শে নভেম্বর 1949 সংবিধান অ্যাডপ্ট করা হয় বা গ্রহণ করা হয়, যেটা সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে নামে পরিচিত। আর 1950 সালের 26শে জানুয়ারি সংবিধানকে কার্যকরী করা হয়, যেটাকে আমরা রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস বলে থাকি। এবং এক্ষেত্রে দেখো 294 জনের স্বাক্ষর অনুযায়ী কিন্তু সংবিধান গ্রহণ করা হয়েছিল। এবং অলরেডি এটাই বলেছি 1930 সালের, এটা আমরা হিস্টোরিক্যাল বা হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে এটা পড়েছি, এটা আমরা পরে হিস্ট্রি যখন পড়বো ডিটেলসে জানবো। এখানে একটু বলছি, 1930 সালে 26শে জানুয়ারি কি হয়? জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক স্বাধীনতা দিবস ঘোষণার ভিত্তিতে 26শে জানুয়ারি তারিখটিকে সংবিধানের প্রবর্তনের জন্য গ্রহণ করা হয়েছিল। কেউ বলতে পারবে 1930 সালের 26শে জানুয়ারি কি হয়েছিল বা কেন? বলো। ভারতের প্রথম ওই দিন থেকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, যে এই 26শে জানুয়ারি প্রতি বছর পরের বছর থেকে সেই দিন। এবং কোথায় হয়েছিল? লাহোরে। কোন প্লেস? লাহোর অধিবেশন হয়েছিল লাহোরে? দিল্লিতে মনে হচ্ছে স্যার। দিল্লি নয়, লাহোর অধিবেশনই একটা নদীর তীরে হয়েছিল। কেউ বলতে পারবে লাহোরে কোন নদীর তীরে? কোশ্চেনটা কিন্তু করে, কোন রাভি নদীর নদীর তীরে? তীরে। প্রথম, ভেরি গুড, রাভি বা ইরাবতী নদীর তীরে। খুব খুব ইম্পর্টেন্ট। লাহোর সেশন রাভি নদীর তীরে 1930 সালের 26শে জানুয়ারি প্রথমবার কি হয়? জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ঘোষণা করে যে ওই দিন থেকে, ওই তারিখ থেকে প্রতি বছর ভারত 26শে জানুয়ারি আনটিল যতদিন না স্বাধীন হচ্ছে ততদিন ভারতের স্বাধীনতা দিবস পালন করা হবে 26শে জানুয়ারিকে। এই কারণে ভারতের ইতিহাসে কিন্তু 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও কিন্তু আমাদের 15ই আগস্টের চেয়ে 26শে জানুয়ারি দিনটার কিন্তু ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি হয়ে থাকে। ওকে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং এই জন্য দেখো সংবিধান প্রবর্তনের স্মৃতিতে ভারতীয়রা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে থাকে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। মাঝে মাঝে আমাদের কোশ্চেন আসে 26শে জানুয়ারি দিনটাকে প্রজাতন্ত্র দিবস কেন বলা হয়? অপশন এরকম দেওয়া হয়, যে অপশন এরকম দিল, দুটো অপশনের মধ্যে আমাদের গুলিয়ে যাবে। যে বলা হয় যে ভারতীয় বললো যে 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় কেন? একটা অপশনে দিল 1930 সালের 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস এই দিনটাকে স্বাধীনতা দিবস পালন করেছিল। অপশন বি বলা হয় ওই দিনটাকে, ওই দিনে ভারতের সংবিধান প্রবর্তন করা হয়। তাহলে দুটোর মধ্যে কোনটা অ্যান্সার করবে? স্যার প্রথমটা, ওই 1930 সালেরটা। একদম নয়, এটাই তোমরা ভুল করো। পরীক্ষা দিতে গিয়ে এই ভুলটাই করে আসো। কারণ প্রজাতন্ত্র দিবস বা 26শে জানুয়ারিটাকে প্রজাতন্ত্র দিবস বলা হয় তার কারণই হচ্ছে ওই দিন সংবিধান কার্যকরী করা হয়েছিল। একদম মনে রাখবে, সংবিধান প্রবর্তন করা হয়েছিল ওই দিন, এই কারণেই ভারতকে প্রজাতন্ত্র দিবস বলা হয়। করা হয়েছিল 26শে জানুয়ারি কেন? কারণ এই দিনটার গুরুত্ব ছিল। দুটো ক্লজ বা কনসেপ্ট ক্লিয়ার করো।
নাহলে এমসিকিউ তে কিন্তু বেফাস ফেঁসে যাবে। মনে থাকবে প্রত্যেকের? এটা কিন্তু আমাদের এক্সামে কিন্তু ভুল হওয়ার একটা বড় জায়গা। কখনোই বলবে না যে বলে দিচ্ছি, অবশ্যই অবশ্যই বলছি। 26শে জানুয়ারি দিনটিকে তোমাদের পরীক্ষা কোশ্চেন দিল, 26শে জানুয়ারি দিনটা প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কেন? অপশন এ বলল যে 1930 সালে 26শে জানুয়ারি ভারত প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল। অপশন বি বলল 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী করা হয়েছিল। এই দুটোর মধ্যে যদি অপশন বলে তাহলে অ্যান্সার আমাদের অবশ্যই বলতে হবে, কারণ ওই দিন সংবিধান কার্যকরী করা হয়েছিল। মনে থাকবে? একদম কনসেপ্ট ক্লিয়ার করে এমসিকিউ করবে, আগেরটা কিন্তু কখনোই অ্যান্সার হবে না। সবাইকে বোঝাতে পারলাম? ঠিক আছে স্যার। বুঝেছি। ওকে, কনসেপ্ট ক্লিয়ার করবে, না হলে পরীক্ষায় দেখবে তোমাদের মনে হবে স্যার দুটোই তো ঠিক, কেন এটা হলো না, কেন এটা হলো। আমি এই জন্য তোমাদের যেগুলো ডাউট আসে পরীক্ষায় কোশ্চেনে আমি কিন্তু ধরে ধরে বলছি, প্রত্যেকেই বলছি ক্লাসগুলো দেখার, এমনি দেখছো ঠিক আছে, এখন রেকর্ডিং গুলো কিন্তু বারবার ঘুরে ফিরে দেখবে, কারণ ওই ক্লাসে আমি কিন্তু যেগুলো যেগুলো কি পয়েন্ট এসে থাকে সেগুলো কিন্তু আমি ডিসকাস করেছি, একটু কেয়ারফুলি পড়বে। ভারতের যখন মূল সংবিধান মানে সংবিধান যখন প্রবর্তন করা হয় 26শে জানুয়ারি, তখন 395টা ধারা ছিল, 8টা তপসিল ছিল, ধারাকে আমরা আর্টিকেল বলে থাকি, 8টা তপসিল ছিল মানে যেটাকে শিডিউল বলা হয়, আর 22টা পার্ট ছিল। বর্তমানে ভারতে 450টা ধারা, 12টা তপসিল এবং 25টা অধ্যায় হয়েছে। এবার এই 450টা ধারা, এটা দেখবে এখন এটা পড়ছো, দুদিন পরে দেখবে 450টা পেরিয়ে যাবে, কারণ কি হয় প্রায় আমাদের কিন্তু আর্টিকেল অ্যাড করা হয়, এই জন্য ধারা কিন্তু আমাদের চেঞ্জ হয়। এটা দেখবে প্রেজেন্ট যেই মুহূর্তে জটা থাকবে তখন আমাদের করতে হবে, সেটা আমাদের পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞেস করে না জেনারেলি এখন কতগুলো ধারা আছে, ওইভাবে আমাদের কোশ্চেন করা কিন্তু খুব টাফ ব্যাপার, কারণ প্রায়ই এটা চেঞ্জ হয়। কিন্তু মনে রাখবে যখন সংবিধান প্রবর্তন হয় তখন 395টা ধারা ছিল, 8টা তপসিল বা শিডিউল ছিল এবং 22টা পার্ট ছিল। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসবে, এখনো কেউ করনি কেন সেটাই আমি, আচ্ছা কোনো কোশ্চেন আসছে এর মধ্যে? বলো। তফসিলটা কি স্যার? তফসিলটা একদম, আমি আমি এটাই এক্সপেক্টেড করছিলাম যে তোমরা জিজ্ঞেস করবে যে স্যার তপসিলটা কি, পার্টটা কি, আর আর্টিকেলটা কি। ওকে, এটা আমি জানি তোমাদের এটা কোশ্চেন আসা উচিত, এবং তোমাদের এতক্ষণ ধরে মুভিং কোশ্চেনটা করলে এই কোশ্চেনের উত্তর পেতে একটু ওয়েট করতে হবে আমাদের নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস আমাদের এটা করার পরে নেক্সট ক্লাসে আমরা তপসিল, আমাদের যে 8টা তপসিল, বর্তমানে 12টা তপসিল, তপসিলে কি কি রয়েছে, পার্ট আর তপসিলের মধ্যে কি পার্থক্য রয়েছে, আমি তোমাদের পরের ক্লাসে খুব ভালোভাবে এক্সপ্লেন করব যে 12টা তপসিলে কি কি জিনিস রয়েছে, কেন এটাকে তপসিল বলা হচ্ছে, আমি পরের ক্লাসে অবশ্যই এক্সপ্লেন করব। বোঝা গেছে মুমিন? ঠিক আছে স্যার। এটা এক লাইনে বলা সম্ভব নয়, আমাদের এটা 4th ক্লাস রয়েছে যেটা, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, দেখো সংবিধানের পৃথক পৃথক যে অধ্যায় রয়েছে সেগুলোকে আমরা অংশ বলে থাকি। অংশটা এখানে এক লাইনে বলা আছে একটাই কারণে, অংশটা আমি একটু বলে দিচ্ছি। অংশ মানে কি, পৃথক পৃথক অধ্যায়, মানে প্রথম অধ্যায়ে বলা আছে যে ভারতের যে ভূখণ্ড হবে সেটা কতটা জায়গা নিয়ে গঠন হবে সেটা বলেছে, এই জন্য সেটা হচ্ছে প্রথম পার্ট বা প্রথম অংশ রয়েছে। দ্বিতীয় অংশে বলেছে ভারতের নাগরিক হতে গেলে কি কি করতে হবে বা কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে সেটা দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে। এখানে আর্টিকেল গুলো আমরা পড়বো 5 থেকে 11 এখানে রয়েছে, এখানে 1 থেকে 4 রয়েছে। 3 নম্বর পার্টে বা অধ্যায়ে আমরা পড়বো ভারতের আমাদের মৌলিক অধিকার সংক্রান্ত, মানে যেটা আমরা পড়বো 12 থেকে 35। তাহলে এগুলো আমরা অবশ্যই পড়বো। আমরা পরের চ্যাপ্টারে আমরা সংবিধানে যেরকম কোনো কিছু বই পড়তে গেলে সূচিপত্র পড়তে হয় না, সেরকম ভাবে আমাদের কিন্তু এটা পড়তে হবে। আমরা পরের ক্লাসে এগুলো সম্পর্কে ডিটেলস করবো, মানে পার্ট গুলো কি কি, এরকম ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট রয়েছে, তার আন্ডারে এরকম আর্টিকেল বা ধারা রয়েছে। ওকে, শিডিউলটাকে আমি বলবো, কারণ শিডিউলটা আমি এক কথায় বললে বুঝতে পারবে না, কারণ দেখবো এই ফার্স্ট শিডিউলের মধ্যে আবার 1 নম্বর ধারার সাথে সাথে, মানে 1 নম্বর পার্টের সাথে সাথে অন্য পার্টও ইনক্লুড রয়েছে। কেন ইনক্লুড রয়েছে সেটা কিন্তু আমাকে আলাদা করে এক্সপ্লেন করতে হবে, এই জন্য একটু আমাদের শিডিউল সম্পর্কে জানতে গেলে একটু ওয়েট করতে হবে। এবং বলা হয়েছে দেখো প্রত্যেকটা অংশে আইনের এক একটি ক্ষেত্র আলোচনা হয়েছে। আইনের ক্ষেত্র বলতে ইনসেন্স বলা হয় যে একটা জায়গা আমাদের বলা হয়েছে আমাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে কি কি জিনিস হবে,
একটা আবার পার্টে বলা রয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে কি কি হবে, পার্লামেন্ট কি কি ভাবে কাজ করে থাকে। এই কারণে বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি আইনের এক একটা ক্ষেত্রকে আলোচনা করা হয় এবং আইনের ধারাগুলি উপজীব্য হলো নির্দিষ্ট বিষয়বস্তু, এবং আইনের যে ধারা থাকে আমাদের, যে যেগুলোকে আর্টিকেল আমরা বলে থাকি, যে ল এর ক্ষেত্রে বা অংশের ধারাগুলো আমাদের উপজীব্য, যেগুলোকে আমরা বলি সাব ক্লজ, যেগুলোকে আমরা বলি সাব ক্লজ। আমরা পড়বো যে ক্লজ কি, সাব ক্লজ কি, আমরা জিনিসগুলো পড়বো। আমাদের নেক্সট চ্যাপ্টারে আমরা এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এবার দেখো, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের জানতে হবে, ভারতের সংবিধানকে লিখিত বলা হলেও অনেক কিছু অলিখিত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। অলিখিত বৈশিষ্ট্য বা লিখিত বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আমি বললাম যে কিছু কিছু জিনিস আমরা জানি যেটা লেখা রয়েছে, কিন্তু আবার অনেক কিছু ক্ষেত্রে অলিখিত বৈশিষ্ট্য থাকে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা হচ্ছে কতটা বুঝতে পারবে এই মুহূর্তে আমি বলতে পারছি না। এক্সাম্পল দিচ্ছি, যখন কোন একটা রাজ্যে জরুরি অবস্থা বা এমার্জেন্সি চলে, এখন এমার্জেন্সি সম্পর্কে আমাদের আইডিয়া নেই, যদি টুকটাক আইডিয়া থাকে একটু বলো। যদি রাজ্যে জরুরি অবস্থা চলে বা কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলে, তাহলে সেই জায়গায় শাসন কে করবে? তোমাদের কি মনে হয় বলো? এখন উত্তর ভুল বলবে, কোনো অসুবিধা নেই। এখন বললাম না, এখন উত্তর ভুল বলবে, কোনো অসুবিধা নেই। রাষ্ট্রপতি বলতো স্যার, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তাহলে বা বলবে রাজ্যপাল, স্যার। রাষ্ট্রপতি। সেন্ট্রাল আচ্ছা, গভর্নমেন্ট তুমি করবে। বলছো সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। দেখো, আমি জানি তোমাদের অ্যান্সার গুলো এরকম ঘুরে ফিরে আসবে, কারণ তোমাদের প্রপার আইডিয়া নেই। এটা নিয়ে কোনো ভুল নেই। দেখো, এখানে কোন রাষ্ট্রে জরুরি অবস্থা, রাষ্ট্রপতি শাসন, তার মানে এই নয় যে রাষ্ট্রপতি সেখানে শাসন করবে। সেই জায়গায় শাসন করবে কি, রাষ্ট্রপতির নামে শাসন হবে। রাষ্ট্রপতির নামে শাসন করবে কে? রাজ্যপাল শাসন করবে। দেখো, আবার তুমি যদি বলো তাহলে রাজ্যপালই কি শাসন করছে, তখন আমি আবার অ্যান্সার বলবো না, অ্যান্সার রাজ্যপালও হবে না। তাহলে গন্ডগোলটা কোথায় আসছে? দেখো, একটু বোঝো, ছোট্ট করে একটু বলছি, বোঝো, যে একটু সবাই কিন্তু মন দিয়ে শুনবে, ওকে? কি হয় যে আমাদের যখন রাষ্ট্রপতি শাসন হয়, তখন কি করে, আমাদের যে কোনো আইনের ক্ষেত্রে কি হয়, রাষ্ট্রপতির নামে আইন হয়। অর্থাৎ যে আমাদের আমাদের প্রেসিডেন্ট থাকবে, প্রেসিডেন্টের নামে শাসন হবে। বা প্রেসিডেন্ট তো ডাইরেক্ট এসে শাসন করবে না, সে তখন যেই রাজ্যে হবে সেই রাজ্যপালের হাতে দায়িত্ব দেবে যে তুমি ওই রাজ্যটা এখন শাসন করো। এবার দেখো, প্রেসিডেন্ট বলো, সে বাউন্ডেড কার কাছে? প্রেসিডেন্ট নিজের ইচ্ছায় কিন্তু কখনোই কোনো কাজ করতে পারে না, সে বাউন্ডেড কার কাছে? বলতে পারবে কেউ? প্রধানমন্ত্রী। কি বলছো? প্রধানমন্ত্রী। আচ্ছা, আর একটু, আর কেউ, অন্য কেউ, অন্য কোনো অ্যান্সার? মন্ত্রী কেন্দ্রীয় পরিষদ। সরকারের- বাহ, আচ্ছা, কে বললে মন্ত্রী পরিষদ? ত্রিপর্ণা? মিলন। আচ্ছা, একদম কারেক্ট। তুমি যাও, তোমার অ্যান্সার একদম কারেক্ট। কারণ কেউ যদি বলে প্রধানমন্ত্রী, তার অ্যান্সার একদম ভুল। কিন্তু কেউ যদি বলে মন্ত্রী পরিষদ, তার অ্যান্সার একদম কারেক্ট। মানে পিএম অ্যান্ড কম, তাদেরকে একসাথে বলা হয় মন্ত্রী পরিষদ। শুধু পিএম বললে কিন্তু কখনোই অ্যান্সার হবে না। আমরা জিনিসগুলো পরে আমরা খুব ভাবে ক্লিয়ার করব। অর্থাৎ প্রেসিডেন্ট যে কোনো ডিসিশন নিতে বাউন্ডেড থাকে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের কাছে। তার মানে আমাদের প্রেসিডেন্ট কিন্তু নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারছে না, সে পিএম অ্যান্ড কমের কাছে রেস্ট্রিক্টেড রয়েছে। আবার রাজ্যপাল রেস্ট্রিক্টেড কার কাছে? রাজ্যপাল রেস্ট্রিক্টেড প্রেসিডেন্ট কতদিন তাকে মানে রাখতে চায়, সেটা প্রেসিডেন্টের মর্জির উপর ডিপেন্ড করে। তাহলে ঘুরে ফিরে বলো তো, কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসনের সময় কে শাসন করবে তাহলে? এবার বলো তো অ্যান্সার। রাজ্যপাল। রাজ্যপাল। তাহলে তো সেন্ট্রাল পাওয়ারে যে থাকবে তারা। একদম নয়, যে বলবে রাজ্যপাল একদম ভুল কথা। আমি বারবার বলছি, জিনিসটা বোঝো। রাজ্যপাল করবে, কিন্তু রাজ্যপাল বাউন্ডেড রয়েছে কম এবং পিএম এর কাছে। মানে ঘুরে ফিরে শাসন করবে কে? পিএম অ্যান্ড কম, মানে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদ। আবার মন্ত্রী পরিষদ যে হয়, সে প্রধানমন্ত্রীর উপর ডিপেন্ড করে। অর্থাৎ ঘুরে ফিরে শাসন করবে কে? রাষ্ট্রপতি শাসনের সময় ঘুরে ফিরে প্রধানমন্ত্রী করবে। ব্যাপারটা বুঝে নাও, ব্যাপারটা বুঝে নাও। বলবে রাজ্যপাল, কিন্তু রাজ্যপাল কিন্তু টোটালি বাউন্ডেড রয়েছে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের কাছে। তার মানে এই বৈশিষ্ট্যটা কনস্টিটিউশন তো বলেনি,
এই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের কোথা থেকে আসছে, একটা অলিখিত বৈশিষ্ট্য। এবার বুঝতে পারছি কেন অলিখিত বৈশিষ্ট্য এখানটায় বলেছে, বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জায়গাটা দেখো, আমি যেটা বললাম এটা কিন্তু আমাদের পরের ক্লাসের এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা পরে এগুলো সম্পর্কে খুব ডিসকাস করব, কোনো চাপ নেই। আমরা পড়বো, রাষ্ট্রপতি চ্যাপ্টার পড়বো, প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ পড়বো। আমি অবশ্যই বলবো যে রাষ্ট্রপতি কি প্রথম থেকেই বাউন্ডেড ছিল না পরে তাকে বাউন্ডেড করা হয়েছিল, সেটাও আমরা পড়বো। যেটা 1978 সালে 44তম সংবিধান সংশোধন বিলের মাধ্যমে, যেটা মোরারজি দেশাইয়ের সময় হয়েছিল, সেখানে বাউন্ডেড করা হয়েছিল। প্রথমবার ইন্দিরা গান্ধী করেছিল 1976-এ 46তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি। তারপর 1978 সালে এটাকে মোরারজি দেশাই লিখিত ভাবে করে। এগুলো দেখো আমরা পরে পড়বো, খুব ভালোভাবে পড়বো। আমি তোমাদের জাস্ট বৈশিষ্ট্যটা বলার জন্য এখানে একটা এক্সাম্পল দিলাম। ওকে, সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে একটু? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো ভারতের সংবিধানকে বলা হয় এ ব্যাগ অফ বরোয়িং। একটা গুরুত্ব যেন, বরোয়িং মানে কি, কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া। এবং ভারতের সংবিধানকে এ ব্যাগ অফ বরোয়িং বলা হয় একটাই কারণে, কারণ এটা লেখা হয়েছে বিভিন্ন দেশের সংবিধানের ধারা অনুসারে। আমরা পড়বো যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি একটা দেশ থেকে নেওয়া হয়েছে, রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি একটা অন্য দেশ থেকে নেওয়া হয়েছে, সংবিধানের ভাষা কি হবে সেটা একটা অন্য দেশ থেকে নেওয়া হয়েছে, পার্লামেন্টের শাসন ব্যবস্থা যে রয়েছে সেটা একটা অন্য দেশ থেকে নেওয়া হয়েছে, ভারতের এক নাগরিকত্ব সেটা একটা বড় অন্য দেশ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন দেশ থেকে আমরা কি করি, এগুলোকে কালেক্ট করেছি। এই জন্য ভারতের সংবিধানকে এই ব্যাগ অফ বরোয়িংস বলা হয়। এবং খুবই 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 ইম্পর্টেন্ট আমরা বলি, 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত শাসন আইনকে ভারতের সংবিধান রচনার প্রধান উৎস হিসাবে বলা হয়। আমাদের যে মক টেস্ট ছিল এখানে মনে হয় এই কোশ্চেনটা ছিল, তাই না? মক টেস্টে এই কোশ্চেনটা ছিল। হ্যাঁ স্যার। বলছি মক টেস্টে এই কোশ্চেনটা ছিল এবারের? না তো স্যার। ছিল না? বলা যাচ্ছে না ভারতীয় স্যার। সংবিধান রচনার প্রধান ছিল তো? ছিল না মনে হয় দেখো স্যার। পরীক্ষা ছিল না? শিওর? না স্যার ছিল না। না স্যার ছিল না তো। ছিল না স্যার। প্রধান ভিত্তি কি বলা হয়, সংবিধানের প্রধান ভিত্তি বলা হয়নি স্যার। উপরের কাউন্সিলিং এ তৈরি হয়েছিল কোন মাইনের দ্বারা? হ্যাঁ, ওখানে এটা বলিনি, এরকম কোনো কোশ্চেন দিইনি আমি। আমার মনে হচ্ছে আমি দিয়েছিলাম। মিশনারি হাই কমিশনার জানি। দিয়েছিলেন স্যার, হাই কমিশনার দিয়েছিলেন 1919 ওটা তো ছিল। আচ্ছা, এক সেকেন্ড দেখে নিচ্ছি একবার। আমার মনে হলো এরকম একটা কোশ্চেন দিয়েছিলাম। উম, না না, দেওয়া হয়নি, দেওয়া হয়নি। ওকে, আচ্ছা এবার দেখো, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতকে যুক্তরাজ্য বা ফেডারেশন বলা হয়নি, ভারতকে বলা হয় ইউনিয়ন অফ স্টেট। এটা নিয়ে দেখো ডব্লিউবিসিএস এর এবারের কোশ্চেন, এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, তাই তো? এবারে ডব্লিউবিসিএস এর পরীক্ষায় বলছে ইন্ডিয়াকে কি বলা হয়, অ্যান্সার দিয়েছে যুক্তরাষ্ট্র বা ফেডারেশন বলা হচ্ছে। কিন্তু ভারতকে কিন্তু কখনোই যুক্তরাষ্ট্র বলা হয় না, ভারতকে বলা হয় এই ইউনিয়ন অফ স্টেট অ্যাকর্ডিং টু আর্টিকেল 1। অর্থাৎ ভারতের 1 নম্বর আর্টিকেল অনুযায়ী বলা হয় যে ভারতকে বলা হবে একটা ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ ভারতের মধ্যে বিভিন্ন রাজ্য অবস্থান করবে। ওকে, বিভিন্ন রাজ্য থাকবে এবং সেই রাজ্য কেন্দ্রীয় সরকারও আইন প্রবর্তন করতে পারবে, রাজ্য সরকারও আইন প্রবর্তন করতে পারবে, কিন্তু সমস্ত বিষয়ে নয়। এই কারণে ফেডারেশন, আমেরিকাকে যুক্তরাষ্ট্রকে একটা ফেডারেশন বলা হলো, ভারতকে কিন্তু কখনোই ফেডারেশন বলা যাবে না, ভারতকে বলতে হবে ইউনিয়ন অফ স্টেটস। মানে এই কারণে দেখবে যদি কোনো একটা ল ব্রাজিলের ক্ষেত্রে লিগাল হয়, সেটা আর্জেন্টিনাতে ইলিগাল হতেই পারে। এটা কিন্তু সবসময় মনে রাখবে, ব্রাজিলে যেটা লিগাল ইন্ডিয়া মানে আর্জেন্টিনার ক্ষেত্রে কিন্তু সেটা ইলিগাল, বা কানাডাতে যেটা লিগাল সেটা ব্রাজিলে কিন্তু ইলিগাল হতে পারে। আবার দুটোই দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে, কিন্তু ওদের মধ্যে কি হয়, প্রত্যেকটা রাজ্য কি করে পৃথক পৃথক ভাবে থাকতে পারে, কিন্তু ওরা আবার একটা যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থান করে। মানে ওরা যদি মনে করে কোনো একটা বিষয়ের প্রয়োজন রয়েছে, এবং ওদের দেখবে আলাদা আলাদা, ব্রাজিলের আলাদা মিলিটারি রয়েছে,
আমেরিকার আলাদা মিলিটারি রয়েছে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা মিলিটারি রয়েছে। আমাদের কি ওয়েস্ট বেঙ্গলের আলাদা মিলিটারি, তারপর কেরালার আলাদা মিলিটারি, এরকম কি রয়েছে? না টোটাল ইন্ডিয়ার মিলিটারি রয়েছে? ইন্ডিয়ান মিলিটারি রয়েছে। তাহলে এইটা কিন্তু পার্থক্য মনে রাখবে। এবং সব থেকে একটা বড় ব্যাপার কি হয়, যে আমাদের যে নাগরিকত্ব হয় সেটা কিন্তু এক নাগরিকত্ব। মানে তুমি কেরালাতে থাকলেও ইন্ডিয়ান হিসাবে বলা হবে, মণিপুরে থাকলেও ইন্ডিয়ান হবে, গোয়াতে থাকলেও ইন্ডিয়ান হবে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে তুমি যদি ব্রাজিলে থাকো তাহলে তুমি ব্রাজিলের বাসিন্দা প্রথমে হবে, তারপর যদি মনে করা হয় তুমি এলিজিবল বা তুমি ঠিকঠাক কাজ করেছো, এমন কোনো কাজ করনি যার জন্য তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে, তখন কিন্তু তোমাকে ইউএস এর বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সিটিজেনশিপ দেওয়া হবে। অর্থাৎ ওদের ক্ষেত্রে কিন্তু দ্বি নাগরিকত্ব থাকবে। তাহলে এই কিছু পার্থক্য থাকার জন্য কিন্তু আমরা ইন্ডিয়াকে অবশ্যই ইউনিয়ন অফ স্টেটস বলবো, কখনোই ফেডারেশন বলতে পারবো না। প্রত্যেকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করবে। সেন্সাস বলো। কি করে করে? যদি দ্বিনাগরিকত্ব যে জায়গাগুলো আছে তারা সেন্সাস কিভাবে করে, মানে জনসংখ্যার যে এটা? সেন্সাস করতে অসুবিধা কি আছে? যে একটা লোকের কাছে তোমার কাছে গেল, তাহলে তোমার কাছে দুটো নাগরিকত্বের যখন হবে তখন দুটো কলম থাকবে, যে তুমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সিটিজেন প্লাস ব্রাজিলের সিটিজেন। মানে ব্রাজিল তো তার মধ্যে, মানে তোমাকে যদি একটা বলা হয় তুমি ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন প্লাস তারপরে হবে তুমি ইন্ডিয়ার সিটিজেন, মানে তুমি ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন মানেই যে ইন্ডিয়ার সিটিজেন সেটা কিন্তু নয়। যদি আমাদের ফেডারেশন হতো তাহলে যখন সেন্সাস করবে তখন ব্রাজিলের হিসাবে নিয়ে নেবে ডেটা, এবং তারপরে এর সাথে মানে আমাদের ইউনাইটেড স্টেটস এর সাথে মার্চ করে দেবে, দুটো আলাদা আলাদা কলম করবে। অসুবিধা কি আছে? বুঝতে পারছো? মানে যখন সেন্সাস করবে প্রত্যেক জায়গা আলাদা আলাদা ভাবে ডেটা কালেক্ট করবে, তারপর একসাথে জুড়ে দেবে প্রত্যেক স্টেট হিসাবে। যেমন আমাদের রাজ্যের হিসাবে জুড়ছে, যেমন তুমি লিখলে যে ওয়েস্ট বেঙ্গলে 25 জন লোক আছে, সেটা এবার কেরালাতে 20 জন লোক আছে, সেভাবেই সেন্সাস করবে। ব্রাজিলে 20 জন লোক রয়েছে, এতে মানে আর্জেন্টিনায় 25 জন লোক রয়েছে, তাহলে ইউনাইটেড স্টেটস এ কতজন রয়েছে? বুঝা গেছে? সেন্সাসের সময় কিন্তু একসাথেই হয় জেনারেলি। বুঝা গেছে ত্রিপর্ণা? না, বলছি ব্রাজিলের মনে করুন আছে, ও আবার কানাডারও পেয়েছে, তাহলেও তো কানাডারও না 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 সেন্সাসের না, কখনোই হবে না, কখনো হবে না, কখনো হবে না, কখনোই হবে না। যে ব্রাজিলের সেন্সাস, যে ব্রাজিলের এতে সিটিজেনশিপ পাবে সে কানাডার সিটিজেনশিপ পাবে না, কিন্তু একদম পাবে না। সে প্রভিন্স হিসেবে পাবে। যে ব্রাজিলের সিটিজেনশিপ পাবে সে কানাডার সিটিজেনশিপ কখনোই পাবে না। সে ব্রাজিলের সিটিজেনশিপ পাবে, তারপর সে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সিটিজেনশিপ পাবে, সে কিন্তু কানাডার পাবে না। মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের সিটিজেনশিপ পাও তুমি কিন্তু উড়িষ্যার সিটিজেনশিপ পাবে না, তুমি ইন্ডিয়ার সিটিজেনশিপ পাবে। ব্যাপারটা বুঝতে পারলে ত্রিপর্ণা এবার? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, বলো এই 15টা পয়েন্টের মধ্যে কারো কোনো ডাউট আছে নাকি বলো? ফার্স্ট পেজের মধ্যে কারো কোনো ডাউট আছে নাকি বলো? ওকে, চলো এবার আমরা নেক্সট দেখছি। দেখো ভারতের সংবিধানে দেখো কিছু কিছুকে বলা হয় সুপরিবর্তনীয়, মানে যেটাকে ফ্লেক্সিবিলিটি বলা হয়, কিছু কিছু অংশকে আবার বলা হয় দুষ্প্রাপ্যনীয়, যেটাকে রিজিডিটি বলা হয়। দেখো দুটোর মধ্যে পার্থক্য, একটা বলা হয় সুপরিবর্তনীয় যেটাকে ফ্লেক্সিবিলিটি বলা হয়, একটা হয় রিজিডিটি। এবার ভাবো তো যে কাকে বলা হয় ফ্লেক্সিবল? বলো তো ফ্লেক্সিবল কখন বলি আমরা? মানে ফ্লেক্সিবল মানে কি মনে হয়? মানে যেটা ইজি হয়, ইজি গোয়িং হয় ওটা। মানে যাকে খুব ইজিলি পরিবর্তন করা যায়। সুবিধা মানে অনুযায়ী যেটা মানে তুমি হচ্ছে একটা ভালো, তুমি একটা ভালো লোক, তোমাকে যে যদি কেউ 100 টাকা চায়, রাস্তার লোক এসে বলি যে খেতে পাচ্ছি না 100 টাকা দাও, তুমি দিয়ে দিলে, তার মানে তুমি তোমার কাছে সহজেই পাওয়া যাবে। আবার একটা লোক আছে তার কাছে যে কেউ যদি 10 টাকাও চায়, পরিচিত লোক যে যদি 10 টাকা চায় সে দিবে, তার মানে তার কাছ থেকে টাকা বের করা খুব কষ্ট। রিজিড, রিজিড বডি বলা হয় যেগুলো আমাদের যে স্থিতিশীল স্থিতি বস্তু, যেগুলোকে রিজিড বডি বলা হয়। মানে এই কারণে দেখো মনে রাখবে যে যেটাকে সহজে পরিবর্তন করা যায় সেটাকে ফ্লেক্সিবল বলা হবে, আর যেটাকে সহজে পরিবর্তন করা যাবে না সেটাকে আমরা রিজিড বলবো। ওকে, এবং ভারতের এর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ফ্লেক্সিবিলিটি এবং রিজিডিটি উভয় ধরনের বৈশিষ্ট্যই দেখতে পাই। তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখো আমরা ফ্লেক্সিবিলিটি পাই, কিছু কিছু ক্ষেত্রে রিজিডিটি। তাহলে কিছু কিছু আমি বলছি এক্সাম্পল। যখন কোনো নতুন রাজ্য সৃষ্টি করা হয়
বা পুরনো রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন করা হয়, এগুলো অংশ কিন্তু খুব সহজেই পরিবর্তন করা যায়, মানে এর জন্য কিন্তু কোনো রকম বেশি কাঠখড় পুরোতে হবে না। তাহলে এর জন্য কি হবে, জাস্ট আমাদের হচ্ছে নতুন একটা রাজ্য করব, তাহলে কি হবে, একটা রাজ্যকে ভেঙেই অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করা হলো, মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় করা হলো, কোনো অসুবিধা নেই, সেই রাজ্যের পারমিশন নিয়ে নাও আর সেন্ট্রাল গভর্নমেন্টের লোকসভা রাজ্যসভার পারমিশন নিয়ে নাও, 50% মেজরিটি নিয়ে নাও, ব্যাস রাজ্য ভাগ হয়ে যাবে। বা কোনো একটা জায়গাকে আরেকটা জায়গার নাম পরিবর্তন, এই যে এখন দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম পরিবর্তন করে কিন্তু বাংলা করা হবে, এটা জানো কেউ? হ্যাঁ স্যার। জানো কি? কিন্তু কিন্তু এখনো এই বাংলা যে করা হবে এটা ওয়েস্ট বেঙ্গল বিধানসভায় কিন্তু পাস হয়ে গেছে, কিন্তু এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট এর অনুমোদন দেয়নি, এই কারণে কিন্তু আমাদের এখনো ওয়েস্ট বেঙ্গলের নাম বাংলা হয়নি, কিন্তু এটা মানে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভাতে কিন্তু পাস হয়ে গেছে। এগুলো কিন্তু খুব ইজিলি পরিবর্তন করা যায়, তাহলে এই অংশকে সুপরিবর্তনীয় বলা হয়। এক্ষেত্রে উভয় উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠ মানে আমরা পড়বো মেজরিটি 3 ধরনের হয়ে থাকে, আমরা পরে পড়বো। এখানে মনে রাখবে সংখ্যাগরিষ্ঠ সদস্য মানে 51% মেজরিটি যদি আমরা পেয়ে থাকি, তাহলেই আমরা বলতে পারবো যে কোন একটা কাউকে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পরিবর্তন করা যাবে। আবার কিছু কিছু অংশ হয় যেগুলো হচ্ছে আংশিক জটিল, মানে পরিবর্তন করা যাবে কিন্তু একটু কঠিন। তাহলে সেই জিনিসগুলো কি, যেমন মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস যদি পরিবর্তন করতে চাই, বা ডিপিএসপি আমরা পরে পড়বো, এগুলো ডিপিএসপি যদি পরিবর্তন করতে চাই, তখন কি হবে, আমাদের উভয় কক্ষের মোট সদস্যদের অর্ধেক এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের 2/3 মেজরিটি প্রয়োজন। মানে এক্ষেত্রে দেখো খুব বেশি ভোট প্রয়োজন, মানে উভয় কক্ষে যেসব, মানে উভয় কক্ষ বলতে লোকসভা রাজ্যসভায় যতজন সদস্য টোটাল রয়েছে তার 50% কে ভোট দিতে হবে। আর যখন সাপোজ 100 জন রয়েছে মেম্বারের হাউস, তাহলে ভোট দরকার মিনিমাম 50 জনের ভোট দিতে হবে, সেই 50 জনের সমর্থন প্রয়োজন। প্লাস সেই সময় সভাতে হয়তো 70 জন উপস্থিত রয়েছে, তাদের 2/3 মেজরিটিও কিন্তু প্রয়োজন। ফলে এটা কিন্তু আংশিক জটিল হয়, মৌলিক অধিকার প্লাস নির্দেশমূলক নীতি পরিবর্তন। তাহলে দেখো কিছু কিছু অংশ ফ্লেক্সিবল, কিছু কিছু অংশ হচ্ছে আংশিক ফ্লেক্সিবল, আবার কিছু কিছু অংশকে একদম পরিবর্তন করা খুব কষ্টসাধ্য ব্যাপার। যেমন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংবিধান সংশোধন পদ্ধতি, কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্ক বন্টন রয়েছে, এগুলো কিন্তু পরিবর্তন করা দুষ্প্রাপ্যনীয়র মধ্যে পড়ে। সেক্ষেত্রে কি হয়, মৌলিক পরিবর্তনের জন্য উভয় কক্ষের মোট সদস্যদের অর্ধেক লাগবে, উপস্থিত যারা ভোটদান করবে তাদের 2/3 মেজরিটি লাগবে, এবং প্রত্যেক রাজ্যের অর্ধেক সমর্থন থাকা বাধ্যতামূলক। এর মধ্যেও আরেকটা জিনিস রয়েছে দেখবে, যেটাকে বলা হয় মৌলিক কাঠামো, অর্থাৎ এই অংশটাকে বলা হয়, বাংলায় বলা হয় মৌলিক কাঠামো। আমরা পরে পড়বো যে মৌলিক কাঠামো বলতে কোন জিনিসগুলোকে আমরা মৌলিক কাঠামোর মধ্যে ইনক্লুড করে রাখি, সেগুলো আমরা পড়বো যে মৌলিক কাঠামো। অর্থাৎ কিছু কিছু জিনিসকে মৌলিক কাঠামোর মধ্যে দেওয়া হয়, মানে জিনিসগুলো যে সংবিধান সংশোধন পদ্ধতি, সংবিধান সংশোধন কারা করতে পারবে, পার্লামেন্টের যারা মেম্বার হবে তারা করতে পারবে। এটাকে আমরা পরিবর্তন যদি করতে চাই, করতে কি পারবো? করতে পারবো, কিন্তু এইটাকে পরিবর্তন করলে কিন্তু আমাদের হিউজ পরিমাণ একটা সমর্থন প্রয়োজন, যেটা পাওয়া প্রায় অসম্ভব। সেগুলোকে বলা হয় মৌলিক কাঠামো, অর্থাৎ যেগুলো আমাদের সংবিধানের মূল কাঠামো। এই মৌলিক কাঠামোর মধ্যে আরো একটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা পড়বো একটা টার্ম আমাদের বলা হয়, আমরা বলেছিলাম যে ভারতকে বলা হয় দেখো ধর্ম নিরপেক্ষ, বলা হয় ধর্ম নিরপেক্ষ, মানে কি সেকুলার বলা হয়। আমরা পড়বো যে সেকুলার টার্মটা কবে যুক্ত করা হয়েছে, এগুলো আমরা পড়বো। ভারতকে বলা হয় ধর্ম নিরপেক্ষ। এই ধর্ম নিরপেক্ষটা কিন্তু মৌলিক কাঠামোর মধ্যে ইনক্লুড রয়েছে, খুব ভালো করে কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, ধর্ম নিরপেক্ষ কথাটা কিন্তু মৌলিক কাঠামোর মধ্যে রয়েছে। এই কারণে যদি কোনো গভর্নমেন্ট বলে থাকে যে ভারতকে হিন্দু রাষ্ট্র করে দেব, ভারতকে মুসলিম রাষ্ট্র করে দেব, ভারতকে শিখ রাষ্ট্র করে দেব, এটা কারো পক্ষে করা একদম ইম্পসিবল ব্যাপার। যে যতই বলুক, যে যাই বলুক, ভোট পাওয়ার জন্য যাই বলুক, আমাদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করার জন্য যাই বলুক, মনে রাখবে এটা করা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। কারো পক্ষে, কোনো সরকারের পক্ষে এই পরিবর্তন করা সম্ভবই নয়। কারণ দেখো, পরিবর্তন করতে গেলে লোকসভা রাজ্যসভার সদস্যদের 51% মেজরিটি
প্লাস উভয় যেসব যারা রয়েছে তাদের 2/3 মেজরিটি প্লাস প্রত্যেক রাজ্যের 50% সমর্থন, তোমার মনে হয় ভারতে প্রত্যেক রাজ্য কখনো 51% মেজরিটি দিয়ে কোনো একটা বিলকে পাস করতে দেবে? কখনোই করতে দেবে না। মোদী গভর্নমেন্ট কোনো বিল পাস করলে বিহার বলো, ইউপি বলো, বিহার বলো, তারপরে মহারাষ্ট্র বলো, তারপর আমাদের এই আমাদের হচ্ছে উড়িষ্যা বলো, এরা কখনোই পাস করতে দেবে না। আর এইসব জায়গাতে যেসব সিএম রয়েছে এরা কখনোই কারোর সাথে কোনো রকম, বিশেষ করে বিহার আর আমাদের হচ্ছে উড়িষ্যা, কখনোই কোনো রকম ভুল জিনিসে সাপোর্ট কখনোই করবে না। তাই জন্য এই ফ্র্যাকচারটাকে, এই জিনিসটাকে নিয়ে যে যতই রাজনীতি করুক, যেই করুক, মনে রাখবে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। ওকে, যেটাকে আমাদের মৌলিক কাঠামো বলে থাকি, প্রত্যেকে মাথায় কিন্তু দেবে, রাখবে। ওকে স্যার, হ্যাঁ বলো। তাহলে সংরক্ষণের ব্যাপারটা কি পরিবর্তন করা সম্ভব না? সম্ভব, নিশ্চয়ই সম্ভব। সংরক্ষণ ব্যাপারটা আলাদা, সংরক্ষণ রিজার্ভেশন ব্যাপারটা কখনোই আমাদের মৌলিক কাঠামোর মধ্যে পড়ছে না। এটা কিন্তু আমাদের ঐচ্ছিক ব্যাপারের মধ্যে, আমাদের মানে যে রাজ্য যদি মনে করা হয় অ্যামেন্ডমেন্ট পাস করে খুব ইজিলি পরিবর্তন করতেই পারে। এই যে এটা কিন্তু কখনোই মৌলিক কাঠামোর মধ্যে কখনোই সংরক্ষণ ব্যবস্থাকে দেয়নি। এটা কিন্তু মনে রাখবে, সংরক্ষণ যদি চায়, এখনই যদি প্রেজেন্টলি মোদী গভর্নমেন্ট চায় পরিবর্তন করতে পারে, কারণ ওই জায়গায় লোকসভা রাজ্যসভার 2/3 মেজরিটি পেলেই, অর্থাৎ এই যে যেটাকে আংশিক জটিল বলা হয়েছে, এর মধ্যে রিজার্ভেশন সিস্টেম রাখা রয়েছে। তাই না, যদি পরিবর্তন করতে চায় খুব ইজিলি কিন্তু পরিবর্তন করতে পারে, খুব বেশি করবে না, মানে খুব বেশি সমস্যা হবে না। কিন্তু করছে না একটাই কারণে, ভোট ব্যাংক, ভোট চাই, এই কারণে করছে না, নাহলে ইজিলি কিন্তু করতে পারে। এটা বুঝে গেছে ত্রিপন্না? হ্যাঁ স্যার। কিন্তু মনে রাখবে ধর্মনিরপেক্ষ যে যতই বলুক, যে গভর্নমেন্ট যাই বলুক, কারো পক্ষে সম্ভব নয় কোন একটা পার্টিকুলার রাষ্ট্র করে দেওয়া, কারো পক্ষে সম্ভব নয়। কারণ হিউজ পপুলেশন রয়েছে সব রকম রিলিজিয়নের মধ্যে, এবং সেটা কিন্তু কোনো কেউ করতে চেষ্টাও করবে না। ওকে, এই জন্য বিভিন্ন জায়গায় দেখবে এটাকে নিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বলো, বিভিন্ন জায়গায় এগুলোকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করা হয়। প্রত্যেককেই বলছি এই জিনিসগুলো থেকে কিন্তু দূরে থাকবে, কারণ যতই চিৎকার করো পরিবর্তন কিন্তু এভাবে কেউ কখনো করতে পারবে না। এবং আমি অলরেডি বলেছি, দেখো ভারতের সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন এবং যাবতীয় ক্ষমতার উৎস, এবং ভারতীয় সংবিধানকে যাবতীয় ক্ষমতার উৎস বলা হয়। কারণ এই সংবিধান কি হয়, সংবিধানের নির্দিষ্ট সীমার মধ্যে থেকেই কেন্দ্রীয় সরকার বা আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে সে কাজ করে থাকে, এবং রাজ্য সরকারকেও কিন্তু এর মধ্যে সংবিধান, অ্যাকর্ডিং টু সংবিধান কাজ করতে। এই জন্য দেখবে যখন কোনো মুখ্যমন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো বা রাষ্ট্রপতি বলো শপথ গ্রহণ করে, যেটাকে আমরা ওথ বলে থাকি, সে ওথে বলা হয়ে থাকে কি, যে ভারতের সংবিধানের প্রতি সে মানে সব রকম মানে শ্রদ্ধার সাথে সংবিধানকে মান্য করে চলবে। এটাকে আমরা ওথ বলে থাকি, আমরা পরে পড়বো ওথ জিনিসটা কি। এই ওথ যেটাকে বলা হয়, যেটাকে আমরা বলি যে বলে না আমরা কথা দিচ্ছি, যে আমরা হচ্ছে শপথ বাক্য পাঠ করছি, সে ওথ কিন্তু অবশ্যই হয় সংবিধানের প্রতি সমানভাবে মান্য করে চলবে। এবং খুব গুরুত্বপূর্ণ, দেখো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতাকে আমরা তিনটে তালিকা বা তিনটে লিস্টের মাধ্যমে ভাগ করে থাকি। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, যেটাকে আমরা বলি কেন্দ্রীয় তালিকা, একটা বলি রাজ্য তালিকা যেটাকে বলি স্টেট লিস্ট, আর একটাকে বলা হয় যুগ্ম তালিকা যেটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। মানে কি, কিছু জিনিস ইনক্লুড থাকে কেন্দ্রীয় তালিকার মধ্যে, সেই জায়গায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট আইন তৈরি করতে পারবে। যেমন আমরা যদি বলি যে ট্যাক্সেশন সিস্টেম, যে কোন জিনিসের উপর ইনকাম ট্যাক্স কত হবে, সে ট্যাক্স ব্যবস্থার মধ্যে কখনোই কিন্তু রাজ্য কোনো রকম মন্তব্য করতে পারে না। সেই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট যা বলবে প্রত্যেক রাজ্যকে কিন্তু সেটাই মানতে হবে, যে ইনকাম ট্যাক্স এবছর 5% করে হবে, বা 1,00,000 টাকার উপর যারা করবে তাদেরকে 2% ইন্টারেস্ট মানে ইনকাম ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু রাজ্য যদি নাও বলে কখনোই কিন্তু হবে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যা বলবে সেটাই মানতে হবে। প্লাস নাগরিকত্বের ব্যাপারে, যে সিটিজেনশিপ হতে গেলে বললো যে কেউ যদি 100 ভারতের নাগরিক হতে চায় তাহলে তাকে মিনিমাম ভারতের 10 বছর ভারতে বসবাস করতে হবে। সে জায়গায় রাজ্য যদি বলে না আমার রাজ্যে যারা 5 বছর আছে তাদেরকে আমি সিটিজেনশিপ দিয়ে দেবো, কখনোই সম্ভব না। ঝামেলা করতে পারো রাজ্য দিল্লিতে, যে সামনে বসে থেকে ঝামেলা করতে পারো, কিন্তু তোমার কিন্তু বলার কোনো সে নেই ওখানে, মানে সেখানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার শুনতেও পারে নাও শুনতে পারে। তুমি ঝামেলা করতেই পারো, ধর্মঘট করতেই পারো, ধর্ণা মঞ্চে বসতেই পারো, কিন্তু কখনোই
তোমার কোনো সে থাকবে না। তাহলে সেই জায়গা আমাদের ইউনিয়ন লিস্টের মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আবার রাজ্য তালিকা বা স্টেট লিস্টের মধ্যে থাকে, যেমন কি ইলেকট্রিসিটি, এগ্রিকালচার, এই জিনিসগুলো কি হয় আমাদের স্টেট লিস্টের মধ্যে থাকে। এই জন্য দেখবে ওয়েস্ট বেঙ্গলে ইউনিট পিছু বিদ্যুতের মূল্য আলাদা, ঝাড়খণ্ডে আলাদা, কর্ণাটকে আলাদা, আমাদের হচ্ছে রাজস্থানে আলাদা। তাহলে ইলেকট্রিসিটি কি হয়, প্রত্যেক রাজ্য কি করে আলাদা আলাদা ভাবে ইলেকট্রিসিটি থাকে, প্রত্যেকের আলাদা আলাদা ইলেকট্রিসিটি বোর্ড থাকে। এই কারণে কি হয় সেগুলো রাজ্য তালিকার মধ্যে। এই জায়গায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি বলে 1 ইউনিট বিদ্যুতের জন্য 1000 টাকা দিতে হবে, তোমাকে দিতেই হবে, তুমি এই জায়গায় কিচ্ছু বলতে পারো না। বা এই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কোনো রকমের আইন প্রণয়ন করতে পারবে না, সেগুলো আমাদের স্টেট লিস্টের মধ্যে পড়বে। আর কিছু কিছু জিনিস হবে আমাদের যুগ্ম তালিকার মধ্যে পড়বে, যেটাকে আমরা বলি কনকারেন্ট লিস্ট। মানে সেই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট উভয়েরই পারমিশন প্রয়োজন রয়েছে। কেউ একটু বলতে পারবে যুগ্ম তালিকার মধ্যে অবস্থিত একটা বিষয়? এডুকেশন শিক্ষাক্ষেত্র। ভেরি গুড, ভেরি গুড, এডুকেশন আর বিবাহ। এডুকেশন। এডুকেশন। পেট্রোল ডিজেল নয়, পেট্রোল ডিজেল ব্যাপারটা আলাদা, পেট্রোল ডিজেল ব্যাপারটা অন্যদিকে চলে গেছো। পেট্রোল ডিজেলের ব্যাপারটা হচ্ছে কমিশন থাকে, পেট্রোল ডিজেলের দাম এটা কমিশন ভিত্তিতে থাকে, এগুলো রাজ্য ট্যাক্স বসায়, ওটা কিন্তু লিস্ট অনুযায়ী নয়, এর মধ্যে পার্থক্য আছে। পেট্রোল ডিজেল বলে ওরকম তো হয় না, ওটাকে এক্সাইজ ডিউটি বলা হয়, যেটা হচ্ছে শুল্ক বলা হয়। ওটা কিন্তু রাজ্য কেন্দ্রীয় সরকার ওরকম ভাবে না বলে আমাদের এক্সাইজ ডিউটি বলতে, ঠিক আছে? আচ্ছা, এবং যুগ্ম তালিকার মধ্যে দেখো এডুকেশন পড়ে একদম মাস্ট, খুব ভালো এক্সাম্পল বললে। এই জন্য দেখবে কোন রকম আইন প্রণয়ন হলে এডুকেশনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়েরই কিন্তু সে লেগে থাকে, এটাকে আমাদের বলে কনকারেন্ট লিস্ট। এবং ভারতের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি করে, একটা যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্রীয় আদালত বলতে কে বলতে পারবে? কি মনে হয় হোয়াট ইজ যুক্তরাষ্ট্রীয় আদালত? কার কি মনে হয়? রাজ্য এবং কেন্দ্রর যে দুজনেরই মতামত হিসেবে একটা কথা শুনবে আর কি। বাহ, ভেরি গুড, একদম কারেক্ট, একদম কারেক্ট, একদম কারেক্ট উত্তর। যুক্তরাষ্ট্রীয় আদালত বলতে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক বজায় রাখতে, সুসম্পর্ক বজায় রাখতে যে আদালত থাকে তাকে যুক্তরাষ্ট্রীয় আদালত বলবো। মানে কেন্দ্রের কোন রকম একটা সে থাকবে যে কোনো একটা ব্যাপারে কেন্দ্রের ব্যাপারে রাজ্য মানে রাজ্যের ব্যাপারে কেন্দ্র হস্তক্ষেপ করলো, তখন সেই জায়গাটা কোর্ট থাকতে হবে, যেই কোর্টে গিয়ে তারা জানাবে, তখন সেই জিনিসটা সুপ্রিম কোর্ট মীমাংসা করবে। বা দুটো রাজ্যের মধ্যে ঝামেলা হলো, প্রায়ই দেখবে নদীর জল নিয়ে ঝামেলা হয়ে থাকে, তাহলে একটা নদী তো একটা স্টেটের মধ্যে দিয়ে যায়নি, 3-4টে স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সেই কোন নদী কতটা জল ছাড়া হবে সেটা কি করে সুপ্রিম কোর্ট ডিটারমাইন করে দেয়, এবং দুটো রাজ্যকে কিন্তু মান্য করতে হয়। মানে কেন্দ্র রাজ্যের মধ্যে ঝামেলা হলে বা দুটো রাজ্যের মধ্যে ঝামেলা হলে মীমাংসা করে থাকে সুপ্রিম কোর্ট, এই জন্য বলা হয় যুক্তরাষ্ট্রীয় আদালত। ওকে, খুবই ইম্পর্টেন্ট, দেখো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট 19 নাম্বারের পয়েন্টটা। ভারতীয় প্রস্তাবনা বা প্রিয়াম্বেলে ভারতকে একটা সার্বভৌম গণতান্ত্রিক সমাজতন্ত্র বলা হয়েছে, যেটাকে সার্বভৌমকে আমরা বলি সভরিন, গণতান্ত্রিককে বলি আমরা ডেমোক্রেটিক, এবং সাধারণতন্ত্রকে বলি রিপাবলিক। যখন ভারতের সংবিধান তৈরি হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, যখন আমাদের সংবিধান তৈরি করা হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি যখন সংবিধান কার্যকরী করা হয়, তখন সেখানে প্রস্তাবনা ছিল, আমরা বলেছিলাম। আচ্ছা, মনে পড়ে প্রস্তাবনার যে কনসেপ্টটা, এটা কার তত্ত্ব বা কোন নীতি থেকে নেওয়া হয়েছিল? কোথা থেকে? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। এটা স্যার আমেরিকার প্রস্তাবনা থেকে নেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি এটা বলছি না, প্রস্তাবনার ধারণাটা কোথা থেকে? জওহরলাল নেহেরুর কোনটা থেকে? জওহরলাল নেহেরুর কি অবজেক্টিভ রেজলিউশন, ওখান থেকে প্রস্তাবনার মেইন কনসেপ্টটা নেওয়া হয়েছিল। প্রস্তাবনা আমি বলবো যে অরিজিনালি প্রস্তাবনাটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে সেটা আমি বলবো, প্রস্তাবনার ধারণাটা নেওয়া হয়েছিল আমাদের হচ্ছে জওহরলাল নেহেরুর অবজেক্টিভ রেজলিউশন থেকে। এবং 1976 সালে দেখো 42তম সংবিধান সংশোধনের মধ্যে, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়েছিল, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়।
মিনি কনস্টিটিউশন বলা হয় কেন? কারণ কি এখানে প্রচুর ধারার সংশোধন করা হয়েছিল। আমরা পড়বো লাস্ট চ্যাপ্টার সংবিধান সংশোধন, 104টা যে সংশোধন হয়েছে প্রত্যেকটা সম্পর্কে আমরা পড়বো। এখন 105টা হয়ে গেছে, লাস্ট 105 হয়ে গেছে 105টা। যে 105টা সংবিধান সংশোধন সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে পড়বো। এবং সেখানে দেখো সার্বভৌম অর্থাৎ সভারেন ডেমোক্রেটিক রিপাবলিকের সাথে দুটো টার্মকে যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক। দুটো টার্ম, একটা হচ্ছে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ, দুটো টার্মকে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। অর্থাৎ যুক্ত করা হয় সোশ্যালিস্ট এবং সেকুলার, এই দুটো টার্মকে যুক্ত করা হয়। প্রেজেন্টলি ভারতকে বলা হয় ভারত একটা সার্বভৌম অর্থাৎ সভারেন, সমাজতান্ত্রিক অর্থাৎ সেকুলার সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেটিক, সাধারণতন্ত্র অর্থাৎ রিপাবলিক। ভারতকে এখন বলা হয় সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র রাষ্ট্র। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন দুটো টার্মকে যুক্ত করা হয়েছিল? সোশ্যালিস্ট এবং সেকুলার, অর্থাৎ সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। ওকে, এবার দেখো এছাড়া আরো দুটো টার্মকে যুক্ত করা হয়, ঐক্য এবং সংহতি। আমরা পরে পড়বো এগুলো। আমাদের ঐক্য সংহতি টার্মটা আমাদের রুশ বিপ্লব থেকে নেওয়া হয়েছিল, আমরা পরে এই জিনিসগুলো নিয়ে পড়বো। এবং নির্দেশমূলক নীতির সংখ্যা একটা বাড়ানো হয়েছিল। আমি বলবো নির্দেশমূলক নীতি কি, যেটা ডিপিএসপি বলা হয়। একটা ডিপিএসপি প্রথম এখানে যুক্ত করা হয় এবং তারপরে ডিপিএসপি আবার পরে একটা এক্সটেন্ড করা হয়েছিল, আমরা বলবো এগুলোর মধ্যে ডিপিএসপি চ্যাপ্টারে। এবং ভারতীয় সংবিধানকে বলা হয় একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমি একটু আগে বললাম ভারতকে বলা হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ ভারতে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম নেই বা রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করতে পারবে না। এটা কিন্তু পরীক্ষা খুব এসে থাকে যে সেকুলার কথার অর্থ কি। আমাদের যে চারটে অপশন দেবে, চারটে অপশনই তোমার মনে হবে কারেক্ট, কিন্তু তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমাদের বের করতে হবে। ধর্মনিরপেক্ষ কথার অর্থ হচ্ছে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই, অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করতে পারবে না। এটা কিন্তু প্রথম কথা, রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই, এটা কিন্তু আসল কথা। আমরা এমসিকিউ করার সময় দেখবো, একটা এমসিকিউ আমরা পাবো যে ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝায়। আমরা কিন্তু দেখবো চারটে এমসিকিউ অপশনই তোমার মনে হবে কারেক্ট, কিন্তু তার মধ্যে আমাদের পার্টিকুলারলি আমাদের বলতে হবে সেকুলার কথার অর্থ রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই। এবং একটা গুরুত্বপূর্ণ কেস আমরা বলবো কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা 1973-তে হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে ভারতীয় সংবিধানের এসেনশিয়াল ফিচার্স যেগুলো রয়েছে, যেগুলোকে অপরিহার্য বৈশিষ্ট্য বলা হয়, যাকে আমরা মৌলিক কাঠামো বলা হয়। আমি একটু আগেই মৌলিক কাঠামো সম্পর্কে এখানেই বলছিলাম, এই যে মৌলিক কাঠামো সম্পর্কে এখানেই বলছিলাম, কোথায় একটা গেল, হ্যাঁ এই যে মৌলিক কাঠামো কথাটা একটু আগেই বলছিলাম। এই মৌলিক কাঠামো কথাটা এই কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলাতে শুরু করা হয়, যেখানে বলা হয় পার্লামেন্ট অপরিহার্য অংশ বা মৌলিক কাঠামো লঙ্ঘন করে সংবিধান সংশোধন করতে পারবে না। অর্থাৎ এরপরে ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ মামলায় বলা হয় যে একই মত দেয়া হয় এবং অ্যাট লাস্ট বলা হয় যে এটা আমাদের এখন লাগবে না, এটা আমাদের ক্যান্সেল করে দিতে হবে, কারণ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে ছিল 370 নম্বর ধারায় কাশ্মীরকে বিশেষ মর্যাদা, যেটা প্রেজেন্টলি এখন আমাদের নেই। এটা আমাদের নোটস যখন পিডিএফটা দেবো এটা আমাদের ক্যান্সেল করে দেবো, কারণ এটা আমাদের প্রেজেন্টলি নেই। 370 ধারায় যে জম্মু কাশ্মীরকে বিশাল বা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল, এটা কিন্তু প্রেজেন্টলি নিয়ে নেওয়া হয়েছে। এবং খুব মনে রাখবে কেরল এখানে কেশবানন্দ ভারতী মামলার মাধ্যমে বলা হয় যে মৌলিক কাঠামোর কিন্তু সংশোধন কখনোই আমাদের সংবিধান কিন্তু সংশোধন করতে পারবে না, অর্থাৎ পার্লামেন্ট কখনোই মৌলিক কাঠামোর সংশোধন করতে পারবে না। আমি এই কথাটাই বললাম যে পার্লামেন্ট কিন্তু চাইলেই মৌলিক কাঠামোর সংশোধন করতে পারবে না। আবার মৌলিক কাঠামোর মধ্যে ধর্মনিরপেক্ষ টার্মটা ঢুকে গেছে, তার মানে যেই বলুক আমাদের কিন্তু কোনো ধর্মের প্রতি স্পেশাল ফিচার্স আমরা দিতে পারবো না। এবার দেখো ভারতীয় সংবিধানকে কেসি হেয়ার বলে একজন আমাদের বিদ রয়েছেন, যেটাকে আমরা বলি রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, কেসি হেয়ার বলেছেন যুক্তরাষ্ট্রীয় প্রতীক
অর্থাৎ কোয়াসি ফেডারাল বলেছে, মানে ভারত কিন্তু যুক্তরাষ্ট্রের মতো প্রকৃত যুক্তরাষ্ট্র নয়, কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মানে আমরা ধারণা পেলেও বেশিরভাগ কিন্তু আমাদের অমিট, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্র পেয়ে থাকি, এই জন্য ভারতকে আমরা কোয়াসি ফেডারাল বলে থাকি। ওকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মতো, মানে আমরা কোয়াসি মানে কি কিছুটা, 50% বা 49% মানে অর্ধেক, কিছুটা টাইপ, সেই জন্য কোয়াসি ফেডারাল বলেছেন কে, কেসি হেয়ার। খুব ইম্পর্টেন্ট, দেখো 23টা পয়েন্ট আমি বললাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু বলতে হবে। বলো, কারো কোনো টার্ম নিয়ে কোনো কিছু যদি ডাউট থাকে জিজ্ঞেস করে নাও, কারো যদি কোনো কিছু ডাউট থাকে জিজ্ঞেস করে নাও, কোনো পয়েন্ট নিয়ে কারো যদি কোনো ডাউট হয় স্যার এটা আরেকবার বলুন, আমি বলে দিচ্ছি। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, স্যার, এবার দেখো একটা আমাদের, ভুলে হ্যাঁ বলো বলো। গেছি, বললেন ধর্মনিরপেক্ষ, আর পরে আরেকটা টার্ম নতুন অ্যাড হয়েছে, ওটা একটু বলবেন তো সালটা? ধর্মনিরপেক্ষর আগে হয়েছে সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, সালটা কত? 1976। দেখো 1976, 1976 আচ্ছা, 42তম সংবিধান সংশোধন বিলের মাধ্যমে পাচ্ছি। পেয়েছি এই জায়গাটা, এই দেখো 1976 সালে 42তম সংবিধান সংশোধন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার দেখো ভারতের সংবিধানের বিভিন্ন সূচি, অর্থাৎ আমরা যেরকম প্রত্যেক চ্যাপ্টারের আগে সূচিপত্র পড়ি, সেরকম আমাদের সংবিধানের কিছু সূচিপত্র আমাদের পড়তে হবে। এই যে পার্ট বলছিলাম, আমাদের যে পার্ট গুলো রয়েছে, প্রথম পার্ট বা প্রথম অংশে রয়েছে 1 থেকে 4 নাম্বার আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট। প্রথম 1 থেকে 4 নাম্বার আর্টিকেল, যেখানে কি অঙ্গরাজ্য অর্থাৎ বিভিন্ন রাজ্যের গঠন, পুনর্গঠন সংক্রান্ত বিষয় আমরা আর্টিকেল ওয়াইজ, আমরা পরের চ্যাপ্টার যেটা 5th চ্যাপ্টার রয়েছে, সেই আমাদের 4th চ্যাপ্টার পরের চ্যাপ্টার রয়েছে, সেখানে আমরা এইটাই পড়বো, ফার্স্ট পার্ট পড়বো। এর বিভিন্ন রাজ্যকে গঠন, পুনর্গঠন, নাম পরিবর্তন, সেই সম্পর্কে পড়বো। অর্থাৎ ভারতের ইউনিয়ন এবং তার এলাকা, অর্থাৎ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে আমরা প্রথম চ্যাপ্টার বা ফার্স্ট পার্টে পড়বো। সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়বো 5 থেকে 11 নম্বর ধারা, যেখানে পড়বো ভারতের নাগরিকত্ব সম্পর্কে, যেটাকে বলবো ভারতের সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে আমরা পড়বো, যেখানে আমরা দেখবো ভারতের নাগরিক হতে গেলে কারা কারা নাগরিক হিসেবে এলিজিবল হবে, কারা কারা হবে না, সেই সংক্রান্ত তথ্য আমরা পাবো। তৃতীয় অংশ ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট থার্ড আমাদের পার্ট, এখান থেকে কনস্টিটিউশনের কোশ্চেন আসা বাধ্যতামূলক, আসেই। এর মধ্যে রয়েছে মৌলিক অধিকার, আমাদের আর্টিকেল পড়তে হবে 14 থেকে 35। আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের থার্ড পার্টের কথা বলেছিলাম, যেখানে 14 থেকে 35 নাম্বার ধারা পড়তে হবে। বিভিন্ন টাইপের মৌলিক অধিকার রয়েছে, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে পড়তে হবে। মানে আমরা 14 থেকে 18 মধ্যে বিভিন্ন ধরনের সাম্যের অধিকার পাবো, যার মধ্যে বৈষম্যতা নিষিদ্ধকরণ, সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সমান অধিকার, অস্পৃশ্যতা দূরীকরণ, সরকারি খেতাব লাভ নিষিদ্ধকরণ, আর্টিকেল ওয়াইজ পড়বো। এটা রয়েছে 18, এটা রয়েছে 17, এটা রয়েছে 16, এগুলো আমরা 15, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। 14 এগুলো আমরা পর পড়বো। 19 থেকে 25-এর মধ্যে রয়েছে ভারতের স্বাধীনতা সংক্রান্ত আইন, যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না, মানে একটা ভুলের জন্য তাকে একবারের বেশি দুবার শাস্তি দেওয়া হবে না। জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা, কেউ বলতে পারবে আর্টিকেল? পড়ানো হয়নি এখনো, যদি বলতে পারো। জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা, যেটা এমার্জেন্সির সময়ও, যখন আমাদের জরুরি অবস্থা চলে তখনও সাসপেন্ড করা যায় না, সেই আর্টিকেল কত? এটা হচ্ছে 21 নাম্বার ধারা। ওকে, পড়বো আমরা, কোনো অসুবিধা নেই। শিক্ষার অধিকার পরে পড়বো, আর গ্রেপ্তারি এবং আইন সংক্রান্ত অধিকার আমরা পড়বো, যেটা আমাদের স্বাধীনতার অধিকারের মধ্যে পড়বে। 23 থেকে 24-এর মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকার আমরা পড়বো, যে শিশু শ্রমিক বা মহিলাদের যে শোষণ করা যাবে না, সেই সংক্রান্ত অধিকার আমরা পড়বো। 25 থেকে 28-এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার, অর্থাৎ আমরা ভারতের ভূখণ্ডে থেকে যে কোনো ধর্ম মানে স্বাধীনভাবে প্রচার যাতে করতে পারি, সেই সংক্রান্ত আমাদের যে অধিকার দেওয়া রয়েছে, সেটা আমরা পড়বো, যে ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে।
সাংস্কৃতিক বা শিক্ষা বিষয়ক অধিকার পড়বো যারা সংখ্যালঘু সম্প্রদায় হয় বা প্রত্যেকে নিজের নিজের সংস্কৃতিকে রক্ষা করতে পারে। এই জন্য একটা পরীক্ষায় কোশ্চেন আসে যে কারো কিন্তু সশস্ত্র সমাবেশের অধিকার দেওয়া হয় না, অর্থাৎ তুমি যখন একটা কোনো জায়গায় মিছিল করবে বা এক জায়গায় জমায়েত করবে, কিন্তু অস্ত্র নিয়ে জমায়েত করতে পারবে না। কিন্তু একটা জাতিকে সশস্ত্র সমাবেশের পারমিশন দেওয়া হয়েছে, কেউ বলতে পারবে কোন জাতিকে? শিখ 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 জাতিকে, কারণ ওদের যে যে তলোয়ারটা বলা হয় ওটা ওদের রিলিজিয়ানের মধ্যে পড়ে। ওকে, জন্য ওরাই একমাত্র সশস্ত্র সমাবেশ করতে পারে, অর্থাৎ তলোয়ার নিয়ে সমাবেশ করতে পারে। এবং খুবই ইম্পর্টেন্ট সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা 32 নাম্বার ধারায় বলা হয়, যেটা হচ্ছে কে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। আমরা পড়বো, এটা আমাদের থার্ড পার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই আমাদের কিন্তু থার্ড চ্যাপ্টার হবে। খুব কনসেপচুয়াল কোশ্চেন এবং খুবই গুরুত্বের সাথে আমাদের পড়তে হবে থার্ড চ্যাপ্টারটা। ফোর্থ চ্যাপ্টারে আমরা পড়বো ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, যেটাকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা বলবো ডিপিএসপি। মানে এই জায়গার মধ্যে আমরা পড়বো যে আমাদের কিছু কর্তব্য থাকে, সেই কর্তব্যগুলো বা প্রত্যেক রাষ্ট্রকে বিভিন্ন বলা হয় যে এই দায়িত্বগুলো পালন করতে, সেই রাজ্যগুলো কিন্তু পালন করতেও পারে নাও করতে পারে, সেগুলো আমাদের ডিপিএসপির মধ্যে পড়ে। এবং এই ডিপিএসপির সাথেই যুক্ত করা হয় পরে 4 এ হিসেবে 51A আর্টিকেলে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ আমাদের কিছু মৌলিক কর্তব্য থাকে। দেখো এখানে বলা হচ্ছে মৌলিক অধিকার, খুব গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিস। দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, কেউ এক কথায় পার্থক্য বলতে পারবে দায়িত্ব আর অধিকারের মধ্যে? বলো। যেগুলো নির্দেশমূলক নীতি সেগুলো হচ্ছে দায়িত্ব। না, আমি বলছি তোমার একটা দায়িত্ব আছে আর তোমার একটা অধিকার আছে, কি পার্থক্য? স্যার নাগরিকদের কর্তব্য। না স্যার, ব্যাপার স্যার হচ্ছে দায়িত্ব বলতে বোঝায়। দাঁড়া, বলো উত্তম, বলো। স্যার মৌলিক যে অধিকারটা, মৌলিক শিক্ষার অধিকার, হ্যাঁ, একটা যে আপনার ধরুন শিশু যে শ্রমিক গুলো, এতে একটা তাকে করা যাবে না একটা বয়সের পর, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা স্যার মৌলিক অধিকার। শিক্ষা প্রত্যেকটা জাতি তার নিজস্ব ধর্ম পালন করবে, এগুলো স্যার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আর দায়িত্ব বা মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে বলছে আমি দেশের জন্য কি করব, হ্যাঁ, মূল দায়িত্বটা সেটা আমার দেশের পক্ষে সেটা যেন না খারাপ হয়ে যায়, এগুলো হচ্ছে মৌলিক দায়িত্ব। যেমন জাতীয় পতাকাকে সম্মান করা মৌলিক দায়িত্ব। আচ্ছা, আমি সেটা জাস্ট এক কথায় উত্তর চাইছি যে দায়িত্ব আর অধিকারের মধ্যে কি পার্থক্য, এক কথায় উত্তর দেওয়া হয়েছে আর দায়িত্বটা নির্দেশ দেওয়া হয়েছে। বা একদম কারেক্ট উত্তর। যেটা আমাদের অধিকার হবে সেটাকে সংরক্ষণ করা হবে, যেটা আমাদের ডিউটি হবে সেটাকে সংরক্ষণ করা হবে না। মানে তোমার অধিকার রয়েছে যে তুমি কোনো জায়গায় তোমার ধর্ম প্রচার করতে পারবো বা স্বাধীনভাবে তুমি শিক্ষার গ্রহণ তুমি করতে পারবে। এবার যদি তোমাকে কোনো জায়গায় তোমার ধর্মীয় কারণের জন্য তোমাকে কোনো জায়গা থেকে বের করে দেওয়া হয়, তখন তুমি কোর্টে গিয়ে কেস করতে পারো যে হ্যাঁ আমাকে এই জায়গায় ঢুকতে দেওয়া হয় না। তখন কোর্ট কিন্তু, সুপ্রিম কোর্ট কিন্তু তোমাকে দেখে নেবে, মানে তোমার ফরে কোনো একটা ডিসিশন দেবে বা তোমাকে সেই জায়গায় এন্ট্রি দেওয়ার ব্যবস্থা করবে। তাহলে সেটা তোমার অধিকার আছে, মানে কোর্ট সেটাকে সংরক্ষণ করবে। কিন্তু যেটা দায়িত্ব রয়েছে, ডিউটিস রয়েছে, সেটা যদি পালন না হয় কোর্ট কিন্তু সেই জায়গায় দেখবে না। মানে তুমি যদি জাতীয় পতাকার প্রতি, রিপা যেটা বললে যে জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু তুমি যদি দায়িত্ব পালন না করো, যে যতক্ষণ ন্যাশনাল ফ্ল্যাগ উঠলো তুমি হচ্ছে পায়ের উপর পা তুলে বসে পা না চালে দাঁড়ালে না, যখন ন্যাশনাল এনথিম হচ্ছে তুমি না দাঁড়িয়ে সেখানে বসে বসে পাবজি খেলছো বা সেখানে বসে বসে চপ মুড়ি খাচ্ছ, তাহলে তার জন্য কি তোমাকে কোর্টে কেস দেওয়া হবে? কখনোই কিন্তু নয়। ব্যাপারটা বোঝা গেল? তার মানে দায়িত্ব মানে তোমাকে যে দায়িত্বটা পালন করা তোমার উচিত, তোমাকে মরালি স্ট্রং করবে, কিন্তু তার জন্য তোমার কোনো শাস্তি হবে না, সেটা হবে দায়িত্ব। আর যেটার জন্য তো, যেটা যদি রক্ষণ করা না হয় তার জন্য শাস্তি হবে, আদালত সেটা দেখবে, সেটা হবে আমাদের অধিকার। বোঝাতে পারলাম সবাইকে দায়িত্ব অধিকারের মধ্যে পার্থক্য? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো ফিফথ পার্টে আমরা পড়বো ভারতের দা ইউনিয়ন। ইউনিয়ন বলতে কি কেন্দ্রীয় সরকারের যে
মানে যে পাওয়ার গুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের ভাগ, সেই ইউনিয়ন সম্পর্কে পড়বো। মানে ফিফথ পার্ট বা পঞ্চম অংশে পড়বো যে এর মধ্যে কেন্দ্রীয় সরকারের মধ্যে রয়েছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, প্রথমেই রয়েছে আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে পড়বো, যে একজন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, সে কি কাজ করতে পারে সেগুলো সম্পর্কে পড়বো। উপরাষ্ট্রপতি সম্পর্কে পড়বো, উপরাষ্ট্রপতিকে কেন গঠন করা হয়। মন্ত্রী পরিষদ এবং তার প্রধানমন্ত্রী সম্পর্কে পড়বো, এবং মন্ত্রী পরিষদ এবং তার প্রধানমন্ত্রী। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে পড়বো। কি বলতে পারবে হোয়াট ইজ অ্যাটর্নি জেনারেল? কে সে? পরে পড়বো আমরা অবশ্যই। সেনা বিভাগে যে হেড। হলো না, বল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে কেন্দ্রীয় সরকারের বা রাষ্ট্রপতির যাকে বলা হয় আইনি পরামর্শদাতা। মনে থাকবে, আইনি পরামর্শদাতা মানে বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ দেবে। মনে থাকবে অ্যাটর্নি জেনারেল। আর রাজ্যের ক্ষেত্রে আইনি পরামর্শদাতা থাকে, তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। দেখো এখানে দেওয়া আছে 165 অ্যাডভোকেট জেনারেল, এটা রাজ্যের হচ্ছে আইনি পরামর্শদাতা। মনে থাকবে দুটো। দেখো অ্যাটর্নি জেনারেল হলে কেন্দ্রীয় সরকারের, আর রাজ্য সরকারের হলে অ্যাডভোকেট জেনারেল। ক্লিয়ার? মনে থাকবে। স্যার বলো। সিএজিটা কি স্যার? কন্ট্রোলার ক্যাগ এই যে ক্যাগ এটা আমি বলছি আসছি একটু ওয়েট করো, বলছি ক্যাগটা বলছি। এরপর দেখো 77-এ আছে সরকার কর্তৃক প্রশাসনিক কার্য পরিচালনা, অর্থাৎ গভর্নমেন্ট কি করবে, যে প্রশাসনিক কার্য চালানোর জন্য যে বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়োগ করবে, সচিবকে নিয়োগ করবে, বিভিন্ন পোস্ট নিয়োগ করবে, সেগুলো আমরা পড়বো। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তথ্য সংক্রান্ত কর্তব্য দিয়ে থাকবে। প্রধানমন্ত্রী কি করে, রাষ্ট্রপতিকে বিভিন্ন বিষয়ে মানে লোকসভার সাথে রাষ্ট্রপতির যে সম্পর্ক স্থাপন করে থাকে প্রধানমন্ত্রী, এগুলো আমরা পরে পড়বো। 79 থেকে 108 এটা ভিভিআই, সব থেকে ইম্পর্টেন্ট সেকেন্ড ভিভিআই। যেমন মৌলিক অধিকার ভিভিআই বললাম, এটা আমাদের ভিভিআই চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের সংসদ বা পার্লামেন্ট পড়বো, মানে লোকসভা আর রাজ্যসভা সম্পর্কে। এই লোকসভা রাজ্যসভা কিভাবে গঠন হয়, তারা কি কি পাওয়ার থাকে, জিরো আওয়ার কি, কোশ্চেন আওয়ার কি, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এবং সংসদের আইন প্রণয়ন পদ্ধতি আমরা পড়বো, কিভাবে একটা আইন বা ল তৈরি হয়, বিল হিসেবে প্রথমে আসার পরে সেটা কখন ল হয় সেগুলো সম্পর্কে পড়বো। যে একটা বিল আসার পরে যতক্ষণ না প্রেসিডেন্ট সেখানে অ্যাসেন্ট বা সম্মতি দেয় ততক্ষণ সেটা বিল থাকবে, প্রেসিডেন্ট যদি সাইন করে তখন সেটা ল বা আইন হবে। এবং সেই সংক্রান্ত আমরা পড়বো এখানে ভিটো পাওয়ার সম্পর্কে পড়বো, যে একটা বিলকে যখন উইথহোল্ড বা হোল্ড করতে পারবে তখন সেটাকে আমরা ভিটো পাওয়ার আমরা পড়বো। 123 ভেরি ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। আমরা অর্ডিন্যান্স কি পরে আবার পড়বো। এখানে এক কথায় বলে দিচ্ছি, যখন সংসদের কোনো অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রপতি কোনো একটা বিলে স্বাক্ষর করার মাধ্যমে সেটাকে ডাইরেক্টলি আইনে পরিণত করতে পারে। মানে কি হয়, যে কোনো কিছু ল বা আইন তৈরি করলে কি করতে হয়, লোকসভা রাজ্যসভা উভয়েরই পারমিশন প্রয়োজন, তারপরে সেখানে রাষ্ট্রপতি সাইন করবে। এবার যদি সংসদের অধিবেশন না চলে তখন লোকসভা রাজ্যসভার সাইন ছাড়া শুধুমাত্র রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে কোনো একটা বিলকে সরাসরি আইনে পরিণত করা যায়, যেটাকে আমরা অর্ডিন্যান্স বলবো। আমরা এগুলো সম্পর্কে পরে পুরো ডিটেলসে আলোচনা করব। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমরা যেটা পড়বো, বিচার ব্যবস্থা, যেখানে আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সম্পর্কে, সেন্ট্রালের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পড়বো, রাজ্যের ক্ষেত্রে হাইকোর্ট। আমরা একটা চ্যাপ্টারেই বিচার ব্যবস্থাটা পড়বো, যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট হয়ে থাকে সেটা। যে একটু আগেই জিজ্ঞেস করলে স্যার ক্যাগটা কি, কন্ট্রোলার এবং অডিট জেনারেল। ক্যাগ হচ্ছে সোজা কথায় যে চুরি করলে চুরিটাকে মানে লুকিয়ে দেওয়ার জন্য। মানে কি অডিট হয়, অডিট কথা শুনেছো? অডিট, AUDIT, অডিট কি বলতো, কেউ বলতে পারবে হোয়াট ইজ অডিট? স্যার হিসাব বাৎসরিক বিভিন্ন কোম্পানির যে হিসাব। আচ্ছা, অডিট কি শুধু কোম্পানির হয়? না শিক্ষা প্রতিষ্ঠান, না স্যার, সরকারি বেসরকারি সব জায়গায় অডিট হয়। মানে ব্যাপারটা সোজা কথায় যে সাপোজ হচ্ছে আমাদের মোদি, আমাদের ধরো মোদি হয়তো মোদির হাতে টোটাল 100 টাকা রয়েছে। এবার মোদি হচ্ছে খরচ করে ফেলেছে, সে ধরো টোটাল সব মিলিয়ে খরচ করে পেরেছে 90 টাকা খরচ করে পেরেছে। এবার তার তো মনে নেই সে কোথায় কোথায় কোন মিনিস্টারকে কত টাকা ঘুষ দিয়েছে, সে তো তার মনে নেই। তাহলে সে কি করবে, সে তো হিসাব দিতে পারবে না। তাহলে সমস্যা হয়ে গেল, মোদি তখন ডেকে আনলো ক্যাগকে।
ক্যাগকে বললো যে তুমি আমার কোথায় কোথায় হিসাব করছি তুমি আমার বের করে দাও। তখন ক্যাগ তখন বললো ঠিক আছে আমি বলে দিচ্ছি মোদি প্রত্যেকদিন 100 কাপ করে চা খায় এবং 100 কাপের প্রত্যেক কাপের দাম 100 টাকা। ব্যাস ওখান থেকে 100 × 100 করে সেই হিসাব দিয়ে দিল। তারপর বললো মোদি প্রত্যেকদিন ঘুম থেকে প্রত্যেকদিন বিরিয়ানি খায়, যে 1 প্লেট বিরিয়ানির দাম 1000 টাকা, এরকম প্রত্যেকদিন 10 প্লেট করে বিরিয়ানি খায়। তাহলে এরকম করে একটা হিসাব সে দিয়ে দেবে, হিসেব দিয়ে টোটাল যে খরচটা করলো তার একটা হিসেব ক্যাগ দিয়ে দেবে। মানে সোজা কথায় চুরিটাকে দেখানোর জন্য একজনকে নিযুক্ত করা হয়, সেটাকে ক্যাগ বলা হয়। এবার বুঝতে পারলে? মানে সোজা কথায় সরকারের হিসাব পর্যবেক্ষণ বা হিসাবকে দেখানো। এবার সেখানে অবশ্যই গভর্নমেন্টকে নিশ্চয়ই ডুবাবে না, গভর্নমেন্টকে বাঁচিয়েই কাজ করবে। বুঝতে পারলাম ক্যাগের কাজ। ওকে, আমি একটু মুদ্রা কথায় বলতে পছন্দ করি, লুকিয়ে চুরিয়ে নয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 6 পার্টে আমরা পড়বো বিভিন্ন রাজ্য সম্পর্কে, অর্থাৎ দ্য স্টেট সম্পর্কে। সেখানে কি, এখানে অন্য রাজ্যের সঙ্গে জম্মু কাশ্মীরের পার্থক্য, এই পার্টগুলো আর লাগবে না। যেখানে জম্মু কাশ্মীরের পার্থক্য এগুলো যেহেতু উঠে গেছে, এই পার্টটা লাগবে না। রাজ্যগুলো সম্পর্কে পড়বো এবং ইনক্লুড হয়ে যাবে জম্মু কাশ্মীর, যেখানে আমরা পড়বো রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল চ্যাপ্টার পড়বো এবং রাজ্যপাল কি কি বিষয়ে কাজ করে থাকে সেই সব সম্পর্কে আমরা পড়বো। নেক্সট আমরা পড়বো দেখো মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ, মানে মুখ্যমন্ত্রী সম্পর্কে পড়বো এবং তার কাউন্সিল অফ মিনিস্টার সম্পর্কে পড়বো। এরপর তার সাথে আমরা পড়বো অ্যাডভোকেট জেনারেল। আমি অলরেডি বললাম যে রাজ্যের যে আইনি পরামর্শদাতা অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে পড়বো। রাজ্য সরকারের শাসন পদ্ধতি, অর্থাৎ রাজ্য সরকার কিভাবে শাসন করে থাকে সেই সম্পর্কে পড়বো। মুখ্যমন্ত্রী রাজ্যপালকে যে তথ্য প্রদান করে থাকে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক সম্পর্কে পড়বো। মানে আমরা যেরকম প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির সম্পর্ক পেয়েছিলাম, সেরকম মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যপাল সম্পর্কে পড়বো। অঙ্গরাজ্যের আইনসভা, এটা আরেকটা ভিভিআই চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে এখানে আমরা বিধানসভা সম্পর্কে পড়বো, বিধানসভা আর কোন কোন রাজ্যের ক্ষেত্রে বিধান পরিষদ থাকে সেটা সম্পর্কে পড়বো। এটা আমাদের আরেকটা ভিভিআই চ্যাপ্টার। এবং রাজ্য আইনসভায় কিভাবে আইন প্রণয়ন করা হয় সেটা সম্পর্কে পড়বো। রাজ্যপালের যে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, দেখো রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা 213 আর রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা 123। দেখো মনে রাখা কিন্তু খুব ইজি, 213 আর 123, খুব ইজি কিন্তু, শুধু সংখ্যাগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা যায়। এবং হাইকোর্ট সম্পর্কে আমরা যেরকম এখানে বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট সম্পর্কে পড়েছিলাম, সেরকম এখানে আমরা হাইকোর্ট সম্পর্কে পড়বো রাজ্যের ক্ষেত্রে। এবং রাজ্যের কিছু অধস্তন আদালত মানে যেসব ডিস্ট্রিক্ট কোর্ট সেগুলো সম্পর্কে পড়বো। এরপর আমরা যে 7 পার্ট রয়েছে, যেগুলো আমাদের আলাদা করে আর পড়তে হবে না, যেগুলো আমাদের অরিজিনালি পার্ট 7 নেই, তুলে নেওয়া হয়েছে। রিপিল বাই দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1956। এখানে কি প্রথম তফসিলে যেসব রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলো 7 পার্টে দেওয়া ছিল, এটা প্রেজেন্টলি আর নেই। ওকে, ইউনিয়ন টেরিটরি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের ব্যবস্থা সম্পর্কে রয়েছে আমাদের 8 পার্টে, যেগুলো আমাদের পড়তে হবে না, এগুলো আমাদের জাস্ট একটা সিলেবাসের মতো রয়েছে। আমাদের মেন 6 পার্ট অবধি পড়তে হবে, এখানেই আমাদের সমস্ত পরীক্ষার কোশ্চেন এই 6 পার্টের মধ্যেই চলে আসে। এরপর এটা আমাদের পড়তে হবে 9 পার্ট, খুব ইম্পর্টেন্ট। 9 পার্ট আমাদের পড়তে হবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, আর 9 এর এ পার্টে রয়েছে নগরপালিকা। পঞ্চায়েত মানে রাজ্যের ক্ষেত্রে হবে, এটা একটা ভিভিআই চ্যাপ্টার। পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, যদি গ্রাম হয় তাহলে পঞ্চায়েত হবে, আর শহর হলে সেই জায়গায় নগরপালিকা, যেটাকে আমরা কাউন্সিলর বলে থাকি। কাউন্সিলর হবে, আমরা এখানে পড়বো কোনটাকে নগর বলা হয়, কখন মহানগর বলা হয়, তার রেসপেক্টেড আর্টিকেল আমরা পার্ট 9 আর 9A তে পড়বো। কিছু কোঅপারেটিভ সোসাইটি আছে যেগুলো আমাদের পড়তে হয় না, শুধু নাম কিছু জানবো, কনসেপ্ট আমি দিয়ে দেবো, সেগুলো পড়লেই হবে। কিছু ট্রাইবাল এরিয়া থাকে, উপজাত অধ্যুষিত এলাকা বা আদিবাসী এলাকা, পার্ট 10 এ রয়েছে, পড়তে হয় না সেরকম। 11 পার্টে রয়েছে আমাদের কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, অর্থাৎ রিলেশন বিটুইন ইউনিয়ন এন্ড স্টেট, যেটা আমাদের কেন্দ্র রাজ্যের কিছু রয়েছে আইন প্রণয়ন সংক্রান্ত, আর কিছু রয়েছে প্রশাসনিক সম্পর্ক। আমাদের এগুলো পড়তে হয় না, জাস্ট যদি কোনো বইটই থাকে রিডিং পড়ে নেবে, এখান থেকে কোশ্চেন সেভাবে আসে না। 12 পার্টে রয়েছে ফাইন্যান্স, প্রপার্টি, কনসেপ্ট এন্ড সুটস, অর্থাৎ বিভিন্ন সম্পত্তি সংক্রান্ত যেসব চুক্তি হয়, মামলা হয়। এই আকস্মিক, এখানের মধ্যে পড়তে হবে একমাত্র ইম্পর্টেন্ট একটা জিনিসই, আকস্মিক ব্যয় তহবিল সংক্রান্ত বিষয়। এটা আমি তোমাদের টপিকের মধ্যেই পড়িয়ে দেবো যে আকস্মিক ব্যয় তহবিল বলতে, সাপোজ কোনো জায়গায় যে আয়লা হলো বা এই যে আমফান হলো,
তখন যে খরচ হয়ে থাকে সেটা কোন ফান্ড থেকে হয়ে থাকে। আমি তিনটে ফান্ডের কথা বলে দেবো, সেই ফান্ডের মধ্যে যেটা আমাদের কন্টিনজেন্সি ফান্ড হয় সেই ফান্ড থেকে। আমি তিনটে ফান্ডের কথা বলবো, তখন আমি বলবো আকস্মিক ব্যয় তহবিল, সেই কন্টিনজেন্সি ফান্ডকে বলা হয়। কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন হয়ে থাকে। রাজস্ব বন্টন, রাজস্ব এবং অর্থ সংক্রান্ত বিষয়গুলিতে রাজ্যের অধিকার, দায়িত্ব, দায়বদ্ধতা এবং মামলার নিষ্পত্তির বিষয়গুলো সম্পর্কে এখানে বলা রয়েছে। মানে যেগুলো আমাদের 300A মানে আমাদের লিগাল রাইটস এর মধ্যে পড়ে। লিগাল রাইটস এর মধ্যে যে তোমার যে সম্পত্তি রয়েছে, যে তুমি যে কেস লড়ছো, এগুলো আমাদের 300A, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আগে ছিল, যেটাকে 300A তে পাঠিয়ে দেওয়া হয় 1978 সালে 44তম সংবিধান সংশোধন বিলের মাধ্যমে। আমরা পড়বো 13 পার্টে ভারতের যে ট্রেড অ্যান্ড কমার্স, বাণিজ্য সংক্রান্ত বিষয় রয়েছে, পড়তে হয় না। কিছু সার্ভিসেস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেট, কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরি সংক্রান্ত বিষয় 14তম পার্টে রয়েছে। তার মধ্যে ইউপিএসসি এবং স্টেটের পিএসসির পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে রয়েছে। আর্টিকেল 14 14 ট্রাইব্যুনাল সম্পর্কে একটু জানতে হবে। ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ গঠন, এটা আমাদের একটু পড়তে হবে, আমি তোমাদের ছোট্ট করে জিনিসটা বলে দেবো। এরপর রয়েছে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন সম্পর্কে দু একটা ইনফরমেশন জানতে হবে। আমি একটা নোটেই ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশন করে একদম শেষের দিকে এগুলো বলবো। এগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসে না, কনসেপচুয়াল মেন্সে কিছু কোশ্চেন আসে, যেগুলো প্রিলিমিনারি বা অন্য যে কোনো পরীক্ষা এগুলো থেকে কোশ্চেন আসে না। প্রিলিমিনারিতে কোশ্চেন বলতে আমাদের এই 6 পার্ট অব্দি ম্যাক্সিমাম কোশ্চেন আসে, আর কিছু পার্ট 9 থেকে আসে, বাকিগুলো কোনো জায়গা থেকে কোশ্চেন সেভাবে আসে না। ওকে, ঠিক আছে। ওকে, আর 16 পার্টে রয়েছে রাজ্য আইনসভা এবং সরকারি চাকরিতে যে তপশিলি জাতি উপজাতিদের, একটু আগেই বলছিলে যে সংরক্ষণের বিষয়, এটা 16 পার্টে রয়েছে, যেটা চাইলে কিন্তু যে কোনো সময় রিপিল করা যেতে পারে। এটা রয়েছে 16 পার্টে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সরকারি, কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে এখন? 17 পার্টে রয়েছে 21টা। 21 না, 22টা আছে, দেখবে একটু ভালো করে। 22টা ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, এই 22টা ল্যাঙ্গুয়েজ কি কি রয়েছে জাস্ট আমি নামগুলো বলে দেবো, কবে কি যুক্ত হয়েছে সেভাবে আসে না, জাস্ট কিছু এমসিকিউ আমাদের লাগে, সেগুলো আমি বলে দেবো। 22টা যে গভর্নমেন্টের সংবিধান নির্দিষ্ট 22টা ভাষা রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, আমরা রাষ্ট্রপতি চ্যাপ্টারের মধ্যেই আমরা এটা পড়ে নেব, আলাদা করে কোনো চ্যাপ্টার নয়, এটা আমরা রাষ্ট্রপতি চ্যাপ্টার, প্রেসিডেন্ট চ্যাপ্টারের মধ্যেই আমরা পড়ে নেব। 18 পার্টটা পড়ে নেব। 352 থেকে 360 নম্বর ধারার মধ্যে এমার্জেন্সি প্রভিন্সেস, মানে যেগুলোকে জরুরি অবস্থা বলা হয়, যেখানে 352 নম্বর ধারার মাধ্যমে আমরা জাতীয় জরুরি অবস্থা বা যেটাকে ন্যাশনাল এমার্জেন্সি বলি সেটা পড়বো। 356 এর মাধ্যমে আমরা পড়বো রাজ্য জরুরি অবস্থা, মানে যেটাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলবো। আর 360 এর মধ্যে পড়বো আমরা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটাকে আমাদের অর্থনৈতিক জরুরি অবস্থা, সেগুলো সম্পর্কে পড়বো। এই 18 পার্টটা আমরা রাষ্ট্রপতি চ্যাপ্টারের মধ্যেই পড়ে নেব। কিছু মিসলেনিয়াস রয়েছে, যে ফৌজদারি মামলার নিরিখে রাষ্ট্রপতি রাজ্যপালের বিশেষ ছাড়, এটা আমরা মৌলিক অধিকার চ্যাপ্টারের এইগুলো সম্পর্কে একটু জেনে নেব। আর এখানে বলবো যে কেন্দ্র এবং রাজ্য ঘোষণার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে। অর্থাৎ ফৌজদারি মামলার ভিত্তিতে, আমি এখানে একটা কথা বলে দিই, সাপোজ তুমি কাউকে মার্ডার করলে, তোমাকে কি করে পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যাবে। তাহলে ফৌজদারি মামলা হয় দু ধরনের মামলা, একটা ফৌজদারি মামলা হয়, আর একটা কি মামলা হয় তো বলতে পারবে? জুডিশিয়াল না, জুডিশিয়াল নয়, আরেকটা বলা হয় দেওয়ানি। দেওয়ানি মামলা। দুটোর মধ্যে কি পার্থক্য কেউ বলতে পারবে? জমি সংক্রান্ত মামলা। বাহ, ভেরি গুড। জমি সংক্রান্ত মামলা কোনটা? দেওয়ানি। দেওয়ানিটা জমি সংক্রান্ত। ফৌজদারি হচ্ছে বিচার ব্যবস্থা। অ্যাকচুয়ালি দেওয়ানি মানে শুধু জমি সংক্রান্ত নয়, যার সাথে অর্থ জড়িত রয়েছে। এই যে সারদা নারদা যা হবে, টাকা চুরি, ট্যাক্স না দেওয়া, এইসব যে ব্যাপার হবে, এগুলো একদম সেটাও হবে দেওয়ানি মামলার মধ্যে। মানে যেগুলো হচ্ছে মানে অর্থ যার সাথে জড়িয়ে আছে, টাকা যেখানে জড়িয়ে আছে, সেটাকে দেওয়ানি মামলা বলবো। আর ফৌজদারি মামলার মধ্যে যার মধ্যে হবে যে কোনো পুলিশ কেস, মানে মার্ডার, রেপ বা কাউকে হচ্ছে কোনো রকম অপহরণ, অর্থাৎ যেগুলো ফৌজদারি মামলা তার মধ্যে পড়বে। এবার এই ফৌজদারি মামলা, তুমি যদি কাউকে মার্ডার করো, পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে তুলে নিয়ে চলে যাবে।
কিন্তু কোনো যদি রাষ্ট্রপতি মার্ডার করে বা রাজ্যপাল মার্ডার করে, পুলিশ কিন্তু অ্যারেস্ট করতে পারবে না, সে কিন্তু ছাড়া পেয়ে যাবে। তবে কি তাকে অ্যারেস্ট করা যাবেই না? যাবে। কখন করা যাবে? রাষ্ট্রপতি বা রাজ্যপালকে প্রথমে তার পোস্ট থেকে সরাতে হবে, যেটাকে ইমপিচমেন্ট বা অপসারণ করতে হবে। অপসারণ করার পরে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা যাবে। বা রাষ্ট্রপতিকে যদি ইমপিচ না করা হয়, 6 বছর পরে, যখন 5 বছর পরে বা 6 বছর পরে যখন তার টার্ম শেষ হবে, তখন তার বিরুদ্ধে আবার এই বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা যাবে। মানে সেই পদে থাকাকালীন কিন্তু তাকে কখনোই ফৌজদারি মামলার অভিযোগ আনা যাবে না। এই বাধা নিষেধ, এটা আমরা মৌলিক অধিকার চ্যাপ্টারের মধ্যে এটা আমরা অলরেডি পড়ে নেব। ওকে, এবং এটা আমাদের লাস্ট চ্যাপ্টার যাবে, খুব ইম্পর্টেন্ট, অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। সব অ্যামেন্ডমেন্ট পড়তে হবে না, আমি 105টা অ্যামেন্ডমেন্টই তোমাদের নোটসে বলো, ক্লাসে বলবো। কিছু ইম্পর্টেন্ট থাকবে, আমি বলে দেবো কোন কোন অ্যামেন্ডমেন্ট ভালো করে পড়তে হবে। সেই অ্যামেন্ডমেন্ট গুলো 368 নম্বর ধারায় আমরা পড়বো। কিছু টেরিটরি 11তম রয়েছে, কিছু টেম্পোরারি, ট্রানজিশনাল এবং সোশ্যাল প্রভিন্স রয়েছে, যেগুলো বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে। সেগুলো আমি আস্তে আস্তে যখন রাজ্য তালিকাভুক্ত, এগুলোকে আমাদের রেজলিউশন পাস বলা হয়। এগুলো আমরা পড়তে পড়তে টপিকের মধ্যেই বলে দেবো, যদি কোনো কিছু বিশেষ পরিস্থিতিতে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারবে। আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, কারো কনসেপ্ট আছে নাকি দেখি, যে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে সংসদ যখন আইন প্রণয়ন করে, তখন লোকসভার পাওয়ার বেশি থাকে না রাজ্যসভার পাওয়ার বেশি থাকে? তো বলতে পারবে? রাজ্যসভার পাওয়ার বেশি থাকে স্যার। স্যার লোকসভার। দেখি কার কি কনসেপ্ট বলো। লোকসভার পাওয়ার বেশি থাকবে না রাজ্য? স্যার লোকসভা। আচ্ছা, রাজ্যসভা কে বললে? উত্তম বললে? হ্যাঁ স্যার। একদম কারেক্ট অ্যান্সার, রাজ্যসভা হবে। এবং এটাই দেখো রাজ্যসভার স্পেশাল পাওয়ারের মধ্যে পড়ে। ওকে, ঠিক আছে, এগুলো কোনো মিলন কোনো ভুল নেই এগুলো, ঠিক আছে, কারণ এগুলো তোমাদের জানা নেই, তো এগুলো কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পড়বো রেজলিউশন পাস বলে, আমরা রাজ্যসভা লোকসভা পড়ার সময় আমাদের এগুলো ক্লিয়ার হবে। এছাড়া আমরা দেখবো যে মহারাষ্ট্র, নাগাল্যান্ড, অসম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়ায় এখানকার কি হয় বিশেষ ব্যবস্থা গ্রহণ। আচ্ছা, কেউ বলতে পারবে বিশেষ ব্যবস্থা গ্রহণ বলতে এখানে কি বলা হচ্ছে? এরা তো স্যার কেন্দ্রীয় মানে কেন্দ্রের অধীন। হ্যাঁ। হ্যাঁ, মানে কেন্দ্র এর মধ্যে পড়ে। এদের বলতে ধরুন জম্মু কাশ্মীরে তাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো। হ্যাঁ, ওই এরা তার নিজের মতো সমস্ত এই সমস্ত রাজ্যেও বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়। তাই কি? অন্ধ্রপ্রদেশ তো জাস্ট রাজ্য একটা, তাদের কি স্পেশাল স্যার, কোনো ওখানকার কনস্টিটিউশন? মানুষগুলো বলো বলো। উন্নত নয়। ওখানকার মানুষগুলোর তো উন্নত নয়, ওদের শিক্ষা সংস্কার কোনো কিছু উন্নত নয়, তো ওদেরকে সে উন্নতি পথে আনার জন্য ওদেরকে কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়। আচ্ছা, মহারাষ্ট্র উন্নত নয়? হ্যাঁ, মহারাষ্ট্র, গোয়া উন্নত নয়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ফেঁসে গেলে? বলো, এবার বলো, এবার বলো কি ব্যাপারটা বলেছে বিশেষ ব্যবস্থা গ্রহণ বলতে। দেখো, আমি একদম ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি। বিশেষ ব্যবস্থা গ্রহণ বলতে বলা হয় না, এই জায়গায় কি বলা হয়, রাজ্যপালের হাতে বিশেষ ক্ষমতা দেওয়া থাকে। মনে রাখবে আসল কথা এখানে, রাজ্যপালের যে পাওয়ার আছে, সেই রাজ্যপালের পাওয়ার এখানে এনহ্যান্স করা হয়। কারণ কি হয়, অবশ্যই যেটা কারণ বললে, যে দেখো মেইন যে জায়গাগুলো নাগাল্যান্ড, অসম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, এই জায়গাগুলো কোথায় অবস্থিত? আমাদের নর্থ ইস্টে অবস্থিত। যেই জায়গাগুলোর প্রাকৃতিক পরিবেশ খুবই কষ্টকর, বন্ধুর, অর্থাৎ সেই জায়গায় ইজিলি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পৌঁছাতে পারে না। এই কারণে কি হয়, ওই রাজ্যের রাজ্যপালের হাতে স্পেশাল পাওয়ার দেয়া থাকে। এবার বলবে তার মধ্যে অরুণাচল প্রদেশে ইনক্লুডেড রয়েছে। এবার তারা মহারাষ্ট্র এবং গোয়াকে কেন দেওয়া হয়েছে বলতে পারবে কেউ? দেখি কার কি কনসেপ্ট আছে। এগুলো তো উন্নত, কমিউনিকেশনও ভালো, তবু এই দুটো জায়গায় কেন বিশেষ ব্যবস্থা দেওয়া আছে দেখি। বিভিন্ন ভাষাভাষীর লোক বাস করার কারণে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বিভিন্ন ভাষাভাষী লোক নয়। মহারাষ্ট্রে যে আমাদের যে মানে যে যারা রয়েছে, যেগুলোকে আমরা হচ্ছে মারাঠা বলে থাকি, ওরা কিন্তু সবসময় একটু অপোজ করে থাকে, মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা অপোজ করে থাকে এবং দুর্ধর্ষ জাতি হয়ে থাকে। আর গোয়াতে এখনো অনেকটাই পর্তুগিজদের রয়েছে, পর্তুগিজ ঘেঁষা রয়েছে, বা যেগুলোকে অ্যাংলো ইন্ডিয়ান বলা হয়। এই জন্য কি হয়, এই জায়গাগুলোতে স্পেশাল পাওয়ার রাজ্যপালের হাতে দেওয়া থাকে।
কারণ ওই জায়গাতে প্রায় ওরা ঝামেলা তৈরি করে। এবং স্পেশালি মহারাষ্ট্র বলতে আরেকটা জায়গা সৌরাষ্ট্র, মনে আছে সৌরাষ্ট্র কথাটা শুনেছিলে? হ্যাঁ স্যার, গুজরাটে। গুজরাটের সৌরাষ্ট্র, অ্যাকচুয়ালি গুজরাট আর মহারাষ্ট্র সৌরাষ্ট্র যে জায়গাটা, সেটা কিন্তু গুজরাট এবং মহারাষ্ট্রের বর্ডারে অবস্থিত। মনে রাখবে মহারাষ্ট্র এবং গুজরাট প্রথমে কিন্তু একসাথেই ছিল। নাম কি হিসাবে ছিল? বোম্বে। বোম্বাই, ভেরি গুড। প্রথমে বোম্বাই নামে ছিল, এরপর রাজ্য পুনর্গঠনের পরে 1960 সালে কি কত সালে হয়েছিল? 1960, তাই তো? হ্যাঁ স্যার। 1960 সালে বোম্বাইকে ভেঙে উত্তরটাকে গুজরাট করা হয়, দক্ষিণটাকে মহারাষ্ট্র করা হয়। তখন সৌরাষ্ট্র কি হয়েছিল, এদের ক্যাপসুলের মাঝখানে রয়ে গেছিল। এই জন্য সৌরাষ্ট্র অঞ্চলটা কি হয়, মারাঠাদের প্রচুর বেশি পাওয়ার থাকে বলে এই সৌরাষ্ট্রের জন্যই বিশেষ করে মহারাষ্ট্র গভর্নমেন্টকে বিশেষভাবে পাওয়ার দেওয়া হয়েছে। ওকে, এই জায়গায় রাজ্যপালের হাতে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে। আর পার্ট 12 এ রয়েছে যে কিছু শর্ট টাইটেল, কমেন্সমেন্ট, অথরাইজেশন টেক্সট এন্ড দ্য হিন্দি এন্ড দ্য রিপিল সম্পর্কে কিছু সংক্ষিপ্ত শিরোনাম এখানে বলা রয়েছে। ওকে, আচ্ছা, এবার দেখো তপশিল ব্যাপারটা আমি তোমাদের বলছিলাম যে তপশিল কথাটা আলোচনা করে দিচ্ছি একটু। তপশিল জিনিসটা কি, যে কি হয় সরকারের আমলাতান্ত্রিক কাজকর্ম এবং নীতিগুলির বর্গ বিভাজন এবং সারণীকরণ করা হয়েছে তপশিলগুলিতে। মানে কি, সরকারের আমলাতান্ত্রিক কাজকর্ম বলতে কি কেউ বলতে পারবে? আমলা কাদেরকে বলা হয়? ওই বিডিও, আইএএস, আইপিএস। ভেরি গুড। আইএএস আইপিএস মানে যারা বিভিন্ন আইএএস আইপিএস সচিব যারা পদ হয়ে থাকে, পদাধিকার, তাদেরকে বলা হয় আমলাতান্ত্রিক। অর্থাৎ তারা যেসব গ্রাউন্ডে কাজ করবে সেই রেসপেক্টে তাদের নীতিগত বর্গ বিভাজন। নীতিগত বলতে যেই র্যাঙ্কে আইএএস অফিসার পড়বে সেই র্যাঙ্কে ডব্লিউবিসিএস অফিসার নিশ্চয়ই পড়বে না, তাহলে সেই রেসপেক্টে তাদেরকে ভাগ করতে হবে। আবার যে আইএএস রয়েছে সে শুধু কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করবে, কিন্তু সে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে পারবে, তার মানে তার কেন্দ্রীয় লিস্টেও কাজ থাকবে প্লাস রাজ্য লিস্টেও কাজ থাকবে। সেই কারণে অর্থাৎ যে সরকারের বিভিন্ন আমলাতান্ত্রিক কাজকর্ম, নীতিগুলির বর্গ বিভাজন এবং তাদেরকে ক্যাটাগরি ওয়াইজ সাজানোর জন্য তপশিল ভাগ করা হয়েছে। এবার পার্থক্য বুঝতে পারছি তপশিল জিনিসটা কি, কেন করা হয়েছে? মানে সরকার বিভিন্ন পোস্টের লোকেদের, যে বিভিন্ন আমলা রয়েছে, ডব্লিউবিসিএস যারা অফিসার রয়েছে বা যারা এই আইএএস রয়েছে, আইপিএস রয়েছে, তারা কোন ক্যাটাগরি ওয়াইজ কাজ করবে, কোন কোন গ্রাউন্ডে কাজ করবে, সেই সংক্রান্ত তাদেরকে ভাগ বা তাদেরকে আলোচনা করা হয়েছে তপশিল গুলোতে। সেই ভাগের মধ্যে দেখো প্রথম তপশিল একদম আর্টিকেলের মতোই রয়েছে, অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। সেকেন্ড তপশিলের মধ্যে দেখো ইনক্লুড করা হয়েছে কাদেরকে, সেকেন্ড তপশিলের মধ্যে দেখো ইনক্লুড করা হয়েছে যারা একদম টপ লেভেলের থাকবে, মানে যাদেরকে বিভিন্নভাবে গভর্নমেন্ট দ্বারা মানে জনগণের দ্বারা নির্বাচিত, মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক একদম টপ লেভেলের নেতারা থাকবে। তার মধ্যে অবশ্যই রাষ্ট্রপতি থাকবে, রাজ্যপাল থাকবে, স্পিকার থাকবে, ডেপুটি স্পিকার থাকবে, রাজ্যসভার সভাপতি মানে যেটা ওদের রাজ্যপালের কথাই বলা হচ্ছে সে থাকবে, সহসভাপতি, ডেপুটি স্পিকার, বিধানসভার অধ্যক্ষ মানে বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্য বিধান পরিষদের সভাপতি, সহসভাপতি, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারপতি, ক্যাগ, এদের বিধান বা বেতন, এই সমস্ত সুবিধা থাকবে সেকেন্ড শিডিউলে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ফার্স্ট শিডিউল নিয়ে কোনো অসুবিধা নেই, একদম ফার্স্ট আর্টিকেল যে ফার্স্ট পার্টের মধ্যেই ফার্স্ট শিডিউল। সেকেন্ড শিডিউল একদম টপ লেভেলের নেতারা থাকবে, যারা বিভিন্নভাবে জনগণের দ্বারা নির্বাচিত বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সব থেকে উপরে অবস্থান করবে, মানে যাদেরকে আমরা এ গ্রেড অফিসারের উপরে বলবো, মানে একদম টপ লেভেলের। ওকে, তারা পার্ট সেকেন্ড তপশিলে থাকবে। তাহলে এটা এক ধরনের ক্ষমতা হলো। এর মধ্যে দেখো আমাদের পার্ট 3ও রয়েছে, পার্ট 4ও মানে পার্ট 5ও রয়েছে, পার্ট 6ও রয়েছে। কারণ এখানে কেন্দ্রীয় সরকার মানে পার্ট 5, রাজ্য সরকার মানে পার্ট 6, দেখো সব কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। তাহলে তপশিল ব্যাপারটা বুঝতে পারছো এবার প্রত্যেকে? ওকে, এবার দেখো থার্ড তপশিলে রয়েছে এদের মধ্যে এদের আন্ডারে যারা কাজ করে, মানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যেসব মন্ত্রী রয়েছে, পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার যেসব সদস্য রয়েছে, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট এদের বিচার পদ্ধতি, অর্থাৎ যারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট
হাইকোর্টের বিচারপতিদের সম্পর্কে রয়েছে, আর তাদের যে শপথ গ্রহণ, তারা যে ওথ পাঠ করে সেই সম্পর্ক বিষয় 3rd শিডিউলে রয়েছে। 4th শিডিউলে রয়েছে রাজ্যসভাতে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিরকম আসন বন্টন করা হবে। বিভিন্ন আমরা জানি রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেমন লোকসভার আসন কতগুলো আছে, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কটা, বিধানসভা 294টা, ওকে। আর হচ্ছে লোকসভার সিট কটা আছে, 42টা। 42টা রয়েছে। তাহলে এই যে সিটের বন্টন এই সংক্রান্ত বিষয় বিভিন্ন রাজ্যে, ইউপিতে সেইভাবে করা হয়, সেই বিষয়গুলো 4th শিডিউলে রয়েছে। 5th শিডিউলে রয়েছে তপশিলি জাতি বা উপজাতি এসসি এসটি যারা হয় তারা যেসব প্রশাসনিক বা নিয়ন্ত্রণ পেয়ে থাকে সেই সংক্রান্ত রয়েছে। 6th শিডিউলে রয়েছে দেখো অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম যেই সব জায়গার কথা একটু আগে বললাম, এই জায়গায় প্রশাসনিক যেসব সুযোগ সুবিধা এক্সট্রা দেওয়া হয় সেই সংক্রান্ত তথ্য 6th শিডিউলে রয়েছে। 7th শিডিউলে রয়েছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার মধ্যে বিষয়বস্তু। তার মধ্যে কেন্দ্রীয় তালিকায় 100টা বিষয়, রাজ্য তালিকায় 61টা, যুগ্ম তালিকায় 52টা বিষয়। এবার এটাও নাম্বার অফ, এগুলো কিন্তু বিভিন্ন সময় পাল্টে থাকে। কেন্দ্রীয় তালিকায় বর্তমানে 99টা আছে, রাজ্য তালিকায় 62, যুগ্ম তালিকায় 53, এইভাবে কিন্তু চেঞ্জ হয়। এটা দেখবে প্রেজেন্টলি কত আছে সেই রেসপেক্টে আমাদের বলতে হবে, ডাইরেক্ট জিজ্ঞেস করে না জেনারেলি এই তালিকা সংক্রান্ত বিষয়। 8th শিডিউলে আছে দেখো তপশিলি ভাষা, যেগুলো 22টি ভাষার কথা উল্লেখ, মূল সংবিধানে 14টা ভাষা ছিল, এখন 22টা ভাষা। তাহলে দেখো আর্টিকেল আর শিডিউলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে, যেটা আর্টিকেলে রয়েছে শিডিউলে সেটা কিন্তু আলাদা হবে। জিনিসগুলো টপিক গুলো বোঝো, ওকে। আর 9ম শিডিউলে রয়েছে যেসব ভূমি সংস্কার এবং জমিদারি প্রথার বিলোপ এবং সেই সংক্রান্ত আইন রয়েছে 9th শিডিউল। 10th শিডিউলে রয়েছে পার্লামেন্ট এবং রাজ্য সরকারের বিষয়ে দলত্যাগ বিরোধী বিধান। কে বলতে পারবে দলত্যাগ বিরোধী বিধানকে কি বলা হয় ইংলিশে? এটা নিয়ে চলছে একটা ব্যাপার, যেটাকে বলা হয় অ্যান্টি ডিফ্লেকশন। কে চালু করেছিল, কে বলতে পারবে অ্যান্টি ডিফ্লেকশন ল? দেখি কার মনে আছে, কে বলতে পারো? অ্যান্টি ডিফ্লেকশন ল কোন প্রাইম মিনিস্টার চালু করেছিল? বলো, আন্দাজেই বলো না, কি আছে বলো। এটা হচ্ছে রাজীব গান্ধী, ওকে। রাজীব গান্ধী চালু করেছিল। কি ছিল যে কোন একটা কোন একটা মেম্বার, সাপোজ ধরো সে টিএমসি করছে, টিএমসি করতে করতে সে হয়তো সেই সময় বিধায়ক পদে, কোন একটা মেম্বার অফ পার্লামেন্ট বা এমএলএ বা এমপি হিসাবে রয়েছে রাজ্য বিধানসভা। এবার সে যদি টিএমসি ছেড়ে বিজেপি চলে যায় তখন কিন্তু তার যে সে সাংসদ পদটা ছিল সেটা কিন্তু খারিজ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কি, তাহলে এখানে বলবে স্যার বাবুল সুপ্রিয় তো ছেড়ে চলে গেল, তারপরে আমাদের মুকুলও তো ছেড়ে চলে গেল, তাদের কি বিধায়ক পদ চলে গেছে? কে বলবে গেছে না যায়? আছে। তাহলে কেন যায়নি? অ্যান্টি ডিফ্লেকশন ল অনুযায়ী তো চলে যাওয়ার কথা, তাহলে গেল না কেন? দেখি একটু দল থেকে কোনো রাজনৈতিক দলটা ছেড়ে যায়, নেয়নি বলে। রাজনৈতিক দল তো ছেড়ে চলে গেছে, তাহলে তো হয়ে যাওয়ার কথা। তো দেখি কার মাথায় বুদ্ধি আছে, কার মাথা খেলে, বলো বলো উত্তম। ওরা সংসদে বা বিধানসভাতে, হ্যাঁ, ওরা যে জায়গাটা বিরোধী পক্ষের জন্য যে জায়গাটা থাকে, হ্যাঁ, সেই জায়গায় বসে সরকারের বিরুদ্ধে গলা মেলায়, হয়তো বাইরে সেটাকে এসে না না, এটা নয়, এটা নয়। রাজনীতি দেখো, অ্যাকচুয়ালি এই যে অ্যান্টি ডিফ্লেকশন লয় কাউকে পোস্ট থেকে সরানোর সিদ্ধান্তটা গ্রহণ করে স্পিকার, মনে রাখবে সবসময় স্পিকার গ্রহণ করে। এবার যদি স্পিকারই যদি না বলে যে না থাকুক ও, তাহলে তাকে কি সরাতে পারবে? তাহলে এই কারণে যে দল ত্যাগ করে থাকুক, স্পিকারই তো বলেনি যে সরাও, এই কারণেই সরানো হচ্ছে না। যদি স্পিকার বলে দেয় সরাও তাহলে কিন্তু সরে যাবে। মানে ব্যাপারটা বোঝো সবাই, যে সোর্সের মধ্যেই ভূত কাজ করে, বিজেপি টিএমসি আলাদা দল না, একই দল, ঠিক আছে? শুধু মানুষকে একটু বোকা বানানোর জন্য খেলে যাচ্ছে, আর আমরাও তার সাথে খেলছি। তাই না, রাজনীতি একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করবে। এবং একাদশ তহবিলে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্ব সম্পর্কে বলা আছে। আর দ্বাদশ তপদিলে আমাদের নগরপালিকা অর্থাৎ পৌরসভা অর্থাৎ এই যে আমাদের যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটি সংক্রান্ত তথ্য আলোচনা করা হয়েছে, ওকে।
আচ্ছা, সবার টপিক ক্লিয়ার? যতটা আজকে ক্লাস হলো সবার টপিক ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার বলছি যদি কেউ একবার এমপি এমএলএ বা কাউন্সিলর যাই হয় ওর সারা জীবন কি মানে ইয়ে পায়, আপনার পেনশন পায়? একদম নয়, যখন শেষ হয়ে যাবে ওই জন্যই তো যতদিন থাকে ততদিন লুটে পুটে খায়, যা ইনকাম করে নেয় 5 বছরে সারা জীবন চলে যায়, তারপরে কিছু পাবে না। বুঝে গেছে? হ্যাঁ স্যার। ওকে, বলো আর কারো কোনো কোশ্চেন? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।